এনসিপি উইল বি এ ভেরি স্ট্রং অপোজিশন পার্টি। এনসিপি তো ওই রাস্তাতেই যায় না, এনসিপি একটা সার্কাস পার্টি হয়েছে। আপা ওয়াজ দ্য কিংপিন, দ্য সর্দারনি অর হোয়াট এভার ওয়াজ এ মাফিয়া নেটওয়ার্ক। আমরা গণতন্ত্র চাইছি, আমরা শেখ হাসিনা শাহীর পতন চাইছি, আমরা আমাদের বাচ্চাদের হত্যাকাণ্ডের বিচার চাইছি, এগুলো ছিল। সংস্কারটা কই থেকে আসছে? আই ডোন্ট নো। আমলাতন্ত্র বলে দিচ্ছে এইটা স্যার এইভাবে করেন, আপা এইভাবে করেন, বা ম্যাডাম হোয়াট এভার, ঠিক আছে? ওইখানে প্রতিটা কি জায়গায় জামাতে ইসলামের লোকজন আছেন। প্রতিদিন আমরা দেখি হাজারো তথ্য, হাজারো খবর, হাজারো নেগেটিভ। বলা হয় সবই দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। এর মধ্যে কোন খবরটি বা কোন তথ্যটি আমাদের স্বার্থে আমরা কিভাবে বুঝব? কোনটা আমাদের কথাই বলছে, জনস্বার্থকে সামনে এগিয়ে নিচ্ছে, সেটা কি খুব পরিষ্কার হয় সাধারণ মানুষের সামনে? সেই প্রশ্নগুলোই জানতে চাই। দ্য পোস্টে সেই প্রশ্ন রেখে গেলাম আমি ফারহানা। এই খবরগুলো বিস্তারিত জানার জন্যই আজকের আলোচনা। আজ আমাদের সাথে রয়েছেন নেত্র নিউজের এডিটর ইন চিফ তাসনিম খলিল। তাসনিম খলিল, আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ ভীষণ টাইট সময়ের মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। একেবারে শুরু করতে চাই যে বিষয়টি নিয়ে আলাপ, সেটি হচ্ছে যে আপনি সাংবাদিক, সবাই জানেন। একই সাথে আমরা জানি যে আপনি মানবাধিকার নিয়ে কাজ করেন, ইনভেস্টিগেটিভ জার্নালিজমের সাথে কাজ করেন। একজন সাংবাদিক মানবাধিকার কর্মী হিসেবে কিভাবে নিজেকে পরিবর্তন করলেন? আগে মানবাধিকার কর্মী ছিলেন নাকি সাংবাদিক হিসেবেই নিজেকে সামনে আনলেন? আমি সাংবাদিক হিসেবেই নিজেকে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি, মানবাধিকার কর্মী হিসাবে না। যদিও আমি হিউম্যান রাইটস ওয়াচের সাথে বেশ অনেক দিন কাজ করেছি অ্যাজ এ রিসার্চার, কিন্তু আমার মূল পরিচয়টা সাংবাদিকতায়, এবং আমি মানবাধিকার নিয়েই সাংবাদিকতা করেছি। হ্যাঁ, তাহলে যে সাংবাদিকতায় মানবাধিকার বিষয়টি নিয়ে এসছেন, ঠিক কোন ঘটনা বা কি বিষয় আপনাকে ট্রিগার করলো যে আসলে এই জায়গাটা নিয়ে কাজ করা শুরু করলো? কারণ সাংবাদিকতার জায়গাটা আসলে বিশাল, নানা কিছু নিয়ে কাজ করা আছে। ওয়াই দিস মানবাধিকার বিষয় ইস্যু? Oh wow, that's actually a very good question. So এটা আমার একেবারে প্রথম চাকরিতে ফিরে যেতে হবে। আমার প্রথম চাকরিটা ছিল নিউজ টুডে নামক একটা পত্রিকায়, কেউ নামও জানে না থ্যাঙ্কফুলি। সেটার অফিসটা ছিল সম্ভবত মগবাজারের ওই মোড়টাতে, হ্যাঁ, যেখানে একটা তাজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট বলে একটা রেস্টুরেন্ট আছে, ওই মোড়টাতে। তাজ রেস্টুরেন্টের উপর একটা হোটেল ছিল, এবং ওইটা বেসিক্যালি ছিল for the want of a better word, একটা ব্রোথেল। এবং সেখানে there used to be like lots of sex workers operating out of that hotel. তো আমি একদিন অপারেশন ক্লিন হার্ট চলতেছে তখন, এবং সেই অপারেশন ক্লিন হার্ট চলার সময় আমি একদিন আমাদের অফিসের ঠিক সামনে দাঁড়িয়ে, সিঁড়িতে দাঁড়িয়ে আমি সিগারেট খাচ্ছি। হঠাৎ করে আর্মি তখন রেড দিল। আপনার মনে থাকার কথা যে ওই সময় কিন্তু খুব ভয়াল একটা সময় ছিল, অপারেশন ক্লিন হার্ট চলতেছে, মেরে ফেলতে, মানুষকে ফেলতেছে, তারপরে বলতেছে হার্ট অ্যাটাকে মারা গেছে, রাইট? তো ঠিক ওই সময়টায় ওই ব্রোথেলটাতে আর্মির রেড হলো, অনেকগুলো আর্মির পিক আপ আসছে, এবং ওরা ওই মেয়েগুলোকে ধরে ধরে নিয়ে আসতেছে বাইরে। এবং যখনই ধরে নিয়ে আসে, একটা মেয়েকে ধরেন 5 জন সোলজার একসাথে টেনে হিচড়ে নিয়ে আসতেছে, ওরা লাইট নিভায় দেয় এলাকার। আমি একটা জায়গায় দাঁড়ায় আছি এবং দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি, এবং নারকীয় চিৎকার, মেয়েগুলো চিৎকার করতেছে, এবং তারপরে তাকে এনে ট্রাকের পিছনে বা পিক আপের পিছনে ছুঁড়ে ফেলে দিচ্ছে, হ্যাঁ, তুলতেছে আর কি, তাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। তো ওই সময় আমি দেখলাম যে ওই যে হোটেলটা 5, 6, 7, 8 তলা বিল্ডিং হবে, আমার এক্স্যাক্টলি মনে নেই। ওইখানে ওই হোটেলের একটা জানালা থেকে একেবারে দূর থেকে দেখতেছি একটা ফিগার, একটা মেয়ে একটা জানালা থেকে বের হয়ে আসছে, হাই রেজ বিল্ডিং কিন্তু, এবং লাইক ওই যে স্পাইডারম্যান মুভিতে দেখায় না, সে খুব উজ্জ্বল কালারের একটা সালোয়ার কামিজ পরা ছিল, অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার। আই ডোন্ট রিমেম্বার, আই ডিড নট সি হার ফেস অর এনিথিং, পিছন থেকে দেখতেছি। সে ওই একটা জানালা থেকে বের হয়ে সে কার্নিশের পাশে ধরে ধরে হোটেলের এটা, মানে সে আরেক দিকে যাচ্ছে আর কি, মানে পালানোর চেষ্টা করতেছে। ওইটা আমি দেখা, সো আপনি ট্রিগার শব্দটা ব্যবহার করলেন না, দ্যাট ওয়াজ দ্য ট্রিগার জেনুইনলি।
মানে আমি ওইদিকে তাকালাম এবং আই থিঙ্ক ইট ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল থিং আই সো বিকজ অফ দ্য ব্রেভারি ইনভলভড। মানে ওই মেয়ে আমাকে ডেফিনেটলি এখন এই কথা শুনলে বলবে যে ইট ওয়াজ নট ব্রেভ, বাট ইট ওয়াজ ব্রেভ। আর আমার একটা কাহিনী আছে, আমি মানে আই ফল ইন লাভ উইথ ব্রেভ ওমেন ভেরি ফাস্ট, ঠিক আছে? সো দ্যাট ইজ অলসো দেয়ার। I saw the bravery in that, but also the helplessness of people, of the most underprivileged, like এই মানুষটার কিছু নাই, মানে এই মানুষটার আর কোনো উপায় নাই, she has to sell her body every night or every morning or whatever just to get by, হ্যাঁ? এবং একটা রাষ্ট্রযন্ত্র মানে বাংলাদেশ আর্মির মতো এত ক্ষমতাধর একটা যন্ত্র, তারা তাকে আটক করার চেষ্টা করতেছে এবং কোনো একটা কারণে সে পালানোর চেষ্টা করতেছে, হ্যাঁ? সো ওই যে একদিকে একটা ব্রেভারি ওই মেয়েটার, আর একদিকে রাষ্ট্রযন্ত্রের সাথে এই যে একটা মাঝখানে যে একটা টেনশন। আমি তখন মানে মাত্র সাংবাদিকতা শুরু করছি, আই ডিডন্ট নো যে আমি কী ধরনের সাংবাদিকতা করতে চাই। ওই মুহূর্তে আমি ডিসাইড করলাম যে এই যে মানুষের সাথে রাষ্ট্রের যে যুদ্ধ, দিস ইজ গোয়িং টু বি মাই পার্সোনাল বিট। সেক্ষেত্রে একটা বড় তর্ক সবসময় আছে, মানে আমি সুযোগ পেলে সেই তর্কটা একটু যারা ওপেন তাদের সাথে করার চেষ্টা করি আর কি। সেটা হচ্ছে যে সাংবাদিকতা কি অ্যাক্টিভিজম, অথবা সাংবাদিকতার সাথে অ্যাক্টিভিজমের কোনো মারামারি কি আছে, অথবা সাংবাদিক যদি অ্যাক্টিভিস্ট না হয় তাহলে কি সে সাংবাদিক হতে পারে? আমি মনে করি সাংবাদিকতা ইন ইটসেলফ ইজ এ ভেরি স্পেশালাইজড কাইন্ড অফ অ্যাক্টিভিজম, স্পেশালি আমাদের মতো দেশে, মানে সুইডেনের না বা অন্যান্য জায়গায় না। কারণ সমস্যা হলো যে বাংলাদেশে একটা সময় তো গেছে, বা এখনও ইনফ্যাক্ট সত্য কথা বলাটাই তো, ওই যে কে জানি বলছিল, অরওয়েলকে অ্যাট্রিবিউট করা হয়, এটা অরওয়েল বলে নাই, মানে আমি অন্তত অরওয়েলের রচনা বলিতে পাইনি, যে ওই ইন এ টাইম অফ ইউনিভার্সাল ডিসিট স্পিকিং দ্য ট্রুথ ইজ এ রেভলিউশনারি অ্যাক্ট। সাংবাদিকের কাজই তো হইল গিয়ে সত্য কথাটা বলা, সত্য কথাটা তুলে ধরা, অ্যান্ড অল দ্যাট, নট এজ রেবেলস। উই ডোন্ট লুক এট আওয়ার সেলস এজ রেভলিউশনারিজ। এবং আমি সবচেয়ে বিরক্ত হই, আমি বিভিন্ন জায়গায় যাই, মানুষ আমাকে খুব প্রশংসা করে, এবং আমার সবচেয়ে যেটা বিরক্ত লাগে সেটা হলো আমাকে যখন বলে দেশপ্রেমিক, ঠিক আছে? আমার বিন্দুমাত্র কোনো দেশপ্রেম নাই, বিলিভ মি। অ্যান্ড আমি বলি যে ভাই আমি দেশপ্রেমিক না, লাইক প্লিজ দিস ইজ, আমি একটা লাইক নর্মাল একটা মানুষ, লাইক আই ডোন্ট হ্যাভ টু লাইক ফ্লন্ট মাই দেশপ্রেম এনিওয়ার। আই লাইক দ্য পিপল, বাট ওইটা অন্য জিনিস, ঠিক আছে? তো ওই যখন মিথ্যাবাদিতার যুগ চলতেছে তখন সত্য কথা বলাটাই তো একটা বিপ্লব বা বিপ্লবীদের কাজ, তাই না? তো সেইখানে তখন তো সাংবাদিক তো বিপ্লবী হয়েই যাচ্ছে, তখন তো সাংবাদিক অ্যাক্টিভিস্ট হয়েই যাচ্ছে, আটকাতে পারবেন না তো। যেমন নেত্র নিউজের কথা যদি আমি বলি, 19 সালে আমাদের শুরু হলো, হ্যাঁ? এবং আমরা কিন্তু কোনো বিপ্লবী সংবাদ মাধ্যম না, আমরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র না বা এইরকম কিছু না, আমরা একটা খুবই প্রফেশনাল ইনভেস্টিগেটিভ আউটলেট, নন প্রফিট, নন পার্টিজান, পাবলিক ইন্টারেস্ট জার্নালিজম। সো আমরা তো কোনো কারোর বিরুদ্ধে নামি নেই, কিন্তু মানে আমরা যে এখন কথা চালু আছে যে আমাদের কারণে হাসিনার অনেক ক্ষতি হয়েছে, সরকার পড়ে গেছে, হেন তেন, লাইক অনেক কিছু বলা হয়, বাট আমরা তো ওইটা চাইও নাই, আমরা ওইটা বলিও নাই, আমরা কোনোদিন কাজের সময় প্ল্যানও করি নাই যে এই স্টোরি বললে হাসিনার খুব ইয়ে হবে বা বেসিক্যালি আমরা আমাদের সাংবাদিকতাটা করতে গিয়ে যেটা হয়েছে যে সরকার বা আওয়ামী লীগের পক্ষ থেকে প্রপাগান্ডা শুরু করা হয়েছে যে এরা হলো গিয়ে একটা রাষ্ট্রবিরোধী একটা সংগঠন। তো বেসিক জায়গাটা হলো যে একটা খুব বেসিক বানাল টাইপের একটা ইনভেস্টিগেটিভ নিউজ রুম যখন একটা এন্টায়ার রাষ্ট্রযন্ত্র তার বিরুদ্ধে চলে যায়, তখন আপনি এটাকে কি বলবেন? সাংবাদিকতা বলবেন নাকি রেবেল মিডিয়া অর্গানাইজেশন বলবেন? দিস ইজ নট এ চয়েস উই মেড। আমাদের কোনো একটা আর্টিকেল দেখাতে পারবেন না, কোনো একটা স্টোরি দেখাতে পারবেন না যেখানে আমরা নেচে কুদে বলতেছি এই ফালায় দাও, এই অমুক সে, আমরা কিন্তু এগুলো করি না। দেয়ার ওয়ার লাইক আদার অ্যাক্টর্স হু ডিড দ্যাট দ্য হোল টাইম, আমরা একবার করি নাই। যেহেতু সাংবাদিকতার জন্যই আপনার
ভয়ঙ্কর একটা পরিস্থিতির ভেতর দিয়ে যেতে হয়েছিল, এবং এই যে সত্য কথাটা বলতে পারা এবং সত্য কথা বলতে যেই আপনাকে যে নিপীড়নের ভেতর দিয়ে যেতে হয়েছিল, সেই অভিজ্ঞতাটা একটু ছোট করে জানতে চাই। ওই যে আপনি যে পথটা বেছে নিয়েছিলেন যে আমি সত্যি কথাটা বলতে চাই এবং সেই কারণে যে নিপীড়নের ভেতর দিয়ে গেলেন, সেটা নিশ্চয়ই আপনাকে পরবর্তী জীবনে অনেকখানি বদলে দিয়েছিল এবং আজকের এই অবস্থানে এনেছে কি? ওই ক্ষেত্রে যেটা হয়েছিল, ইন্টারেস্টিং জিনিসটা হলো যে আমি ওই সময় আই এম ইনভেস্টিগেটিং গ্রস হিউম্যান রাইটস অ্যাবিউজেস বাই বাংলাদেশি স্টেট সিকিউরিটি ফোর্সেস। এবং আমি ধরেন আমাকে যখন ডিজিএফআই তুলে নিয়ে যায়, এর মনে হয় কয়েক সপ্তাহ আগে আমি একটা কেস ইনভেস্টিগেট করছিলাম। চলের শ্রীচিল নামে মান্দি এক নেতাকে মধুপুরে আর্মি তুলে নিয়ে পিটায় মেরে ফেলছিল। মেরে আবার বলছে যে ওরা পিটায় মারে নাই, উনি আর্মি দেখে দৌড়ায় পালাইতে গেছিলেন, গিয়ে উনি গাছের সাথে ধাক্কা লেগে মারা গেছেন। মানে এটা ছিল আর্মির ভাষ্য আর কি। দের ইজ দিস সার্টেন কমিক এলিমেন্ট টু আর্মি যে স্টোরিগুলো বানায় না, যে উনি হার্ট অ্যাটাকে মারা গেছেন, উনি দৌড়াইতে গিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মারা গেছেন। মানে আমার মায়া লাগে যে দের ইজ দিস ডেমোগ্রাফিক্স, যারা একটা গল্প বানাইতে পারেন না ঠিক মতো। এনিওয়ে, সেখান থেকে এই গ্রাফিক্স জার্নালিজমের আইডিয়া না, এই কমিকগুলি ভালো বানানো যায়। এই কমিক আসলে there is actually you have a very good point. I mean, yeah, maybe I'll get you as a consultant. So যেটা হইছে সেটা হলো যে আমি ওই যে টর্চারটা আই ইনভেস্টিগেটেড, হ্যাঁ, এবং ব্রুটাল, মানে ফারহানা কি বলবো আমি, মানে চলের শ্রীচিলকে যেভাবে টর্চার করে মারছিল, এবং সো আমাদের একটা প্রোটোকল আছে, লাইক মানে আমি তখন হিউম্যান রাইটস ওয়াচের জন্য কাজ করতেছিলাম। তো আমাদের একটা প্রোটোকল আছে যে আমরা যখন মানে এই ধরনের এক্সট্রাজুডিশিয়াল মার্ডারগুলো ইনভেস্টিগেট করি, আমরা খুঁজে বের করি যে ওই ডেড বডিটা এই সৎকারের জন্য, কবর দেওয়ার জন্য বা পোড়ানোর আগে কারা প্রিপেয়ার করছে, হ্যাঁ, কে গোসল দিছে বা। সো তখন গিয়ে দেখা যায় ডেড বডিটা খুব ক্লোজলি দেখছে এরকম মানুষের সাথে আমরা কথা বলতে পারি। দিস ইজ পার্ট অফ আওয়ার প্রোটোকল। সো তখন আমি খুঁজে বের করলাম যে বেশ অনেকজন আসলো, চলের শ্রীচিলের ডেড বডি প্রিপেয়ার করার সাথে জড়িত ছিল, এরকম বেশ অনেকজন আসলো, এবং তারা এসে বর্ণনা করতেছে হাতের এইখানে হাড্ডি ছিল না, চোখ ছিল না, বুকে এখানে এই ছিল। তারপরে একটা বাচ্চাও আসছে ফর সাম রিজন, মানে কত 6, 7, 8 বছর বয়স হবে, সেও বর্ণনা করলো। তারপরে আই অলসো লাইক ইন্টারভিউড মেনি, আরও 2-3 জন সার্ভাইভার ছিল টর্চারের। তো ওইটা কিন্তু আমার মানে টর্চার বাই বাংলাদেশি স্টেট সিকিউরিটি ফোর্সেস ওয়াজ মাই অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, তো যখন আমি ডিজিএফআই হাতে আটক হলাম এবং আমাকেই সেই টর্চার বেঞ্চে বসালো, তখন আই ওয়াজ অ্যাকচুয়ালি স্টিল দ্য জার্নালিস্ট। আমার চোখ বাঁধা, বাট আমি ভাবতেছি আচ্ছা এরকম লাগে, আচ্ছা দিস ইজ হাউ চলেশ মাইট বি ফিলিং। হ্যাঁ, তো আমি ওইটাই চিন্তা করছি, আমি মেন্টালি নোট নিচ্ছি খালি, আচ্ছা কাঠের বেঞ্চি, ডান দিকে এটা, বাম দিকে এটা, পিছনে এটা, সামনে এটা। কারণ আমার কাছে মনে হচ্ছে যে আই এম এ জার্নালিস্ট হু ইজ গোয়িং থ্রু দিস থিং, আমাকে এটা কোনো না কোনোভাবে রিপোর্ট করতে হবে। হ্যাঁ, কিন্তু আমার কাছে নোটপ্যাড নাই না, আমার কাছে কিছু নাই, রাইট? সো আমি আমার মাথার মধ্যে নোট নিচ্ছি। সো এটা ইনফ্যাক্ট ক্রিস্টোফার হিচেন্সের একটা ঘটনা আছে। ক্রিস্টোফার হিচেন্স একবার ভলান্টারিলি সে আপনার ওয়াটার বোর্ডিং করছিল, মানে ওয়াটার বোর্ডিং নিয়ে অনেক বিতর্ক হচ্ছে, অ্যাজ এ টর্চার ওয়াটার বোর্ডিং কেমন, মানুষ কেমন ফিল করে অ্যান্ড অল দ্যাট। সো ক্রিস্টোফার হিচেন্স বলছে যে ঠিক আছে, আই ডিসাইড যে আই উইল ভলান্টারিলি বি ওয়াটার বোর্ডেড। হ্যাঁ, এবং তাকে টাইন্দা তাকে ওয়াটার বোর্ড করাও হয়েছে, এবং ইট ওয়াজ এ হরিবল এক্সপিরিয়েন্স ফর হিম অ্যান্ড হি লেটার রোট অ্যাবাউট ইট, হোয়াট হি ফেল্ট। So something similar. I mean, the way I look at it. It was his choice. But I ended up. But পরে আমার আপনার তো অনিশ্চয়তাও ছিল। অনিশ্চয়তা ছিল, ডেফিনেটলি। দীর্ঘ সময় থাকার যে অভিজ্ঞতা এবং যে মানে মারার যে অভিজ্ঞতা, সেটাও তো ছিল যে আপনাকে ভয়ঙ্কর ভাবে। না, there were so many realizations. মানে ওই সময় ওই জায়গায় আমি আপনাকে বলি, মানে আমাকে যেভাবে ধরে নিয়ে গেল, যারা নিল, যেখানে রাখলো, কারা রাখলো না রাখলো,
ওইটা যাওয়ার আগে একটা জিনিস বলি যে আমার পরে আমার এক্সপিরিয়েন্সটা নিয়ে আই অ্যাকচুয়ালি স্পোক টু এ ফ্রেন্ড অফ মাইন্ড। ও হলো গিয়ে সুইডেনের খুবই বিখ্যাত চাইল্ড সাইকোলজিস্ট, বাট সে মূলত বাচ্চাদের ট্রমা নিয়ে কাজ করে, বাট হি ইজ অলসো ট্রেইনড এজ এ সাইকোলজিস্ট। তো সে আমার পুরো ঘটনা শুনে বললো যে তোমাকে তোমার টর্চারের ঘটনা, এবং এটা আসলে মানে আমি আমার টর্চারের জন্য আই ডিড নট অ্যাকচুয়ালি সাফার মাচ ট্রমা। অন্য অনেক জিনিস আছে সেটার জন্য আই হ্যাভ হ্যাড পিটিএসডি অ্যান্ড অল দ্যাট, বাট এটার জন্য না। আমি বললাম কেন, কি মানে তোমার অ্যাসেসমেন্ট কি? বললো যে তুমি বেসিক্যালি যখন তোমাকে টর্চার করতেছিল, ইনস্টেড অফ লাইক বিং সাবজেক্টেড টু টর্চার, you somehow ended up turning yourself into a witness. টর্চারটা তোমাকেই করতেছে, বাট তুমি এটা উইটনেস করতেছো। এবং এটা পরে আমি চিন্তা করে দেখছি, কারণ আমি আমাকে যখন বের করে আনলো, আমার অবস্থা খুবই খারাপ, মানে আই এম পিইং ব্লাড রিয়েলি। হ্যাঁ, আর ওই সময় তো 111 গভর্নমেন্টের আমল। হ্যাঁ, আমি লুকায় আছি একটা ডিপ্লোমেটের বাড়িতে, আমাকে ওরা বাড়িধারার কোনো একটা পাগলা এক ডাক্তারের কাছে নিয়ে গেল। সেই ডাক্তার আমাকে কেমনে জানি চিনছে, মানে আমি তখন কিন্তু ওয়েল নোন কেউ না, কিন্তু সে আমার দেখে বুঝছে যে মানে সরকারের সাথে ঝামেলাওয়ালা কোনো একটা লোক। 111-এর কথা তো আপনার তো মনে আছে, রাইট? তো মানে খুবই ভয়ার্থ একটা সময় ছিল। তো সে আমার দিকে না তাকায় সাথে সাথে এরকম কি জানি লিখে 2-1টা ট্যাবলেট দিল। মানে আমার অবস্থা খুবই খারাপ আর কি। তারপরেও আমি একদিন আমার এক ফ্রেন্ড নিক জর্জ, তারে আমি বললাম যে আই এম নাও গোইং টু ডিকটেট মাই এক্সপিরিয়েন্স, তুমি বসে বসে টাইপ করো। মানে আমি ছাড়া পাওয়ার 2-3 দিন পরে আর কি, মানে তখনও আমার অবস্থা ভয়াবহ। তো সে তখন টাইপ করলো, এবং আমি ওই ডিটেল সহ এদিকে গেলাম, এইখানে নামলাম, পায়ের নিচে ঘাস ছিল, হ্যাঁ, ডান দিকে গেলাম, আমার এইখানে ধরলো, এতজন মিলিয়ে মনে হয় পিটাইলো, এইটা বললো ওইটা বললো, চোখের নিচ দিয়ে এইটা দেখলাম। সো আই ওয়াজ ডিসক্রাইবিং দ্যাট অ্যাজ ইফ এ জার্নালিস্ট উইল ডিসক্রাইব। হ্যাঁ, এবং পরে ওই টেস্টিমনি যেটা নিককে আমি ডিকটেট করে লেখাইছি, সেটাই পরে হিউম্যান রাইটস ওয়াচ পাবলিশ করলো, যেটা টাইটেল হলো দ্য টর্চার অফ তাসনিম খলিল। অ্যান্ড হিউম্যান রাইটস ওয়াচ যেটা বলছে যে আনটিল মানে আপ টু ডেট এখন পর্যন্ত এটাই হলো বাংলাদেশে কোনো টর্চারের সবচেয়ে ডিটেইলড অ্যাকাউন্ট। শুধু বাংলাদেশে না, লাইক এখন পর্যন্ত আমি বিভিন্ন ইউনিভার্সিটির রিসার্চারদের কাছ থেকে ইমেল পাই যে আমরা এটা নিয়ে রিসার্চ করতেছি অ্যান্ড উই ওয়ান্ট টু ইউজ ইউর টেস্টিমনি অর স্টাডি এজ এ কেস স্টাডি অর সামথিং। আচ্ছা, এই যে গুমের প্রসঙ্গ যেহেতু আসলেই আপনি একটা এক্সপিরিয়েন্স করলেন, সবাই তো আর সাংবাদিক হিসেবে যায় না, নানা পর্যায়ের মানুষ যায়। আমরা দেখি যে প্রত্যেক সরকারের আমলেই আসলে এই জায়গাটা থেকে এজেন্সিগুলো বের হতে পারে না, সরকার বের হতে পারে না, অনেক কিছু। সেই প্রশ্নে আসবো, তবে তার আগে একটা জিনিস একটু জানতে চাই। সেটা হচ্ছে যে আমরা কিছুদিন আগে দেখলাম যে জাতিসংঘের একটা টিম গুম কমিশনের সাথে কথা বলে গেল, এবং সেখানে মজার ব্যাপার যেটা আমার কাছে মনে হলো সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলগুলো নেতারা উপস্থিত ছিলেন, বিএনপি ছিল, জামাত ছিল, অন্যান্য পার্টিরও ছিল। সেখানে তারা বললেন যে আমরা গুমের বিপক্ষে এবং সামনের দিনে আমরা আসলে এই জায়গাটিতে থাকবো না। আমি নিশ্চয়ই বড় রাজনৈতিক দলদের ক্ষমতায় থাকার অভিজ্ঞতা আছে এবং তাদের বিরুদ্ধেও গুমের অভিযোগ আছে। এই জিনিসটার উপর আপনি কতটা ভরসা করেন? আমি করি জিয়াউর রহমানের আমলে কিছু গুমের ঘটনা ঘটছে, কিন্তু সেটা হলো স্পেসিফিক্যালি কানেক্টেড টু এ মিউটিনি ইন দ্য আর্মড ফোর্সেস। শেখ মুজিবের আমলে কিছু গুমের ঘটনা ঘটছে। এর মাঝখানে মানে অন্য যে পিরিয়ডগুলো, ওইখানে গুম ওইভাবে ছিল না। গুম মানে বিএনপির আমলে ছিল না, বলপূর্বক অন্তর্ধান, হুইচ ইজ আপনি একজনকে তুলে নিয়ে যাবেন এবং তার ফ্যামিলিকে বলবেন না সে কোথায় আছে বা তাকে কে নিছে, বেঁচে আছে নাকি মরে গেছে। এটা বিএনপির আমলে হয়নি। একটা কেস ছিল কল্পনা চাকমার, সম্ভবত তখন মানে দেয়ার ওয়াজ এ ট্রানজিশন গোয়িং অন, মানে বিএনপি সরকার গিয়ে আওয়ামী লীগ আসতেছে বা আওয়ামী লীগ গিয়ে বিএনপি আসতেছে, ওই রকম একটা সময় ছিল। গুমের যে বলপূর্বক অন্তর্ধানের যে সমস্যা হবে, দ্য ক্রাইসিস, এটা আওয়ামী লীগ আমলেই শুরু হয়েছে। এবং এটার জন্য ইনফ্যাক্ট আমার কলিগ ব্র্যাড অ্যাডামস, হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া ডিরেক্টর ছিলেন, উনি শেখ হাসিনাকে সরাসরি বলছেন পর্যন্ত, বারে ইনফ্যাক্ট খালেদা জিয়াদেরকেও বলছেন যে দেখো আমাদের এক্সপিরিয়েন্স হলো এটা, ওনারা বলতেছিল যে
from their experience of working with extrajudicial executions. বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে কাজ করতে করতে হিউম্যান রাইটস ওয়াচ এবং আমরা যারা কাজ করি, আমাদের একটা উপলব্ধি হয়েছে যে যেখানেই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়, বিকজ স্টেট সিকিউরিটি ফোর্সেসকে এক ধরনের ইম্পিউনিটি দেওয়া হয়, সেখানে ইভেনচুয়ালি বলপূর্বক অন্তর্ধান হয়, শুরু হয়। ঠিক আছে? সো বিএনপির আমলে সে খালেদা জিয়ার যে টার্মটা, অপারেশন ক্লিন হার্টের কথা বললাম না, তখন বলপূর্বক অন্তর্ধান হয়নি। কিন্তু ওই যে খালেদা জিয়ার হাতে র্যাবের সৃষ্টি, র্যাবের মতো একটা ডেথ স্কোয়াডের জননী হলেন খালেদা জিয়া, অস্বীকার করার তো কোনো উপায় নেই। এবং হাস্যকর জিনিস হলো, এটা আমার কষ্ট লাগে যখন বিএনপির লোকজনের সাথে কথা বলবেন, তখন তারা খুব গর্বের সাথে বলবে যে কিন্তু বিএনপির আমলে র্যাবের হাতে তো বিএনপির লোকজনই বেশি মারা গেছে। এজিফ এটা খুব গর্বের বিষয়, এজিফ ওরা মানুষ না, এজিফ ওরা মানুষ না। আমার মনে আছে বিএনপির কোনো একটা ছাত্রদল বা যুবদলের কোনো একটা ছেলে মারা গেছিল। আমি আর হেনরিক আলাফ্রাম, আমার একজন হিউম্যান রাইটস ওয়াচের একজন কলিগ, সুইডিশ, আমরা ঢাকার খুব রিমোট একটা জায়গায়, ওই ছেলেটার নাম আনিস বা হাসান এই টাইপের কিছু একটা ছিল, আমি ভুলে যাচ্ছি। Oh my God, like I'm getting old. So ওই বাসায় ও যুবদলের নেতা বা ছাত্র দলের নেতা, যুবদল সম্ভবত। এবং আমরা গেলাম এবং যাওয়ার পরে আমরা ইন্টারভিউ করলাম যে ছেলেটাকে মেরে ফেলছে, কীভাবে কী হয়েছে অ্যান্ড অল দ্যাট। অ্যান্ড ওটা কিন্তু বিএনপির আমল ছিল এবং কেউ কিন্তু মানে ওই ছেলেটার, ওই ফ্যামিলিটার পাশে দাঁড়ায়নি। পরে অনেক বছর পরে ওই ছেলেটার ছোট ভাই আমাকে ফেসবুকে মেসেজ দিয়েছিল যে ডু ইউ রিমেম্বার মি, আমি হলাম অমুকের ভাই। সেখান থেকেই তো প্র্যাকটিসটা শুরু। মানে আপনার কথা সূত্র ধরে যদি আমি যাই যে আসলে না, যেটা বলতেছিলাম, ওই ছেলেটা তখন আমাকে বলল যে আমি বুঝতে পারছি যে রাজনীতি এগুলো করে লাভ নাই, আপনাদেরকে ওই দিন দেখে পরে আমি ডিসাইড করছিলাম যে আমি আইনজীবী হব। ফাইনালি আজকে আমি আইনজীবী হয়েছি। সো কিন্তু এটা ঘটনাটা বললাম এই কারণে যে এই যে তারপরে মমিনুল্লাহ ডেভিড কে যেভাবে নারায়ণগঞ্জে মারা হলো, এবং এখনও বিএনপির কিছু লোকজন বলবে যে এটা একটা সাকসেস স্টোরি। হ্যাঁ, সো গুম থেকে মানে কি বলে, মানে বলপূর্বক অন্তর্ধানের যে উত্থান, সেখানে বিএনপির যে দায়িত্ব আছে ওইটা ওনারা স্কার্ট অ্যাওয়ে করতে পারবেন না, কারণ র্যাবের সৃষ্টি ওনাদের হাতে। যদিও এখন ওনারা ঘোষণা দিয়েছেন যে র্যাব ওনারা বিলুপ্ত করবেন এবং আমরা উইল হোল্ড দ্যাম অ্যাকাউন্টেবল টু দ্যাট। মানে বিএনপি গভর্নমেন্ট যদি জনগণের ভোটে ক্ষমতায় আসে, তাহলে আমরা অবশ্যই তাদেরকে এই প্রশ্নগুলো করতে থাকবো এবং এই দাবিটা জানাতে থাকবো যে র্যাব বিলুপ্ত করা। সেক্ষেত্রে সেই কমিটির একজন আনা লোরেনা, তিনি একটা খুব গুরুতর অভিযোগ তুলেছেন সেখানে। যেটা বলছেন যে যাদের বিরুদ্ধে এই গুমের অভিযোগ রয়েছে তারা এখনো পর্যন্ত এজেন্সিতে কাজ করছেন, ঘুরে ফিরে খাচ্ছেন এবং তাদের সমস্ত তার জীবনযাপন স্বাভাবিক রয়েছে। সো তাদেরকে সক্রিয় রেখে কিভাবে আসলে বিচার সুনিশ্চিত করা যায়, এটা আসলে সরকার এবং এজেন্সি কিভাবে দেখবে বা কিভাবে হ্যান্ডেল করবে? এটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের গুরুতর ব্যর্থতা। প্রথম কথা হলো যে আনফর্চুনেটলি আমরা বাংলাদেশে সমস্যাটা when it comes to বলপূর্বক অন্তর্ধান বা এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস, মূল ক্রাইসিসটা তো এখনো যায় নাই। আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে গুম আন্তর্জাতিক আইনে আমরা তো মানে যে ওই কি গুম বিরোধী কনভেনশন বলে, যেটা একটু ইনোকিউরেটিভভাবে বলাটা, তাও বলতেছি বোঝার সুবিধার্থে, সেখানে কিন্তু এটা হলো একটা কন্টিনিউয়াল ক্রাইম। আপনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আপনি ওই যে আপনাদের অফিসের আরিফকে তুলে নিয়ে গিয়ে কোথাও গুম করে রাখছেন, 5 বছর পরে আমি প্রধানমন্ত্রী হয়েছি, আপনার চেয়ারটাকে আমি রিপ্লেস করছি, তা আরিফকে এখনও পাওয়া যায়নি। ওই অপরাধটা চলমান, আপনার অপরাধ যে অপরাধ শুরু করছিলেন আপনি, ওই অপরাধটা টানতে হবে আমাকে। দ্যাট ইজ হোয়াট কন্টিনিউয়াল ক্রাইম ইজ অ্যান্ড এক্সেপশনাল। কিন্তু আপনি একটা মার্ডার করে ফেললে ওইটা তো ওইখানেই শেষ, মানে আপনার মার্ডারের দায় আমার উপর আসে না, মানে আপনার পূর্বসূরির অপরাধের দায় উত্তরসূরির আসে না, এরকম বলি যদি। তো গুমের ক্ষেত্রে শেখ হাসিনার আমলে যারা গুম হয়েছিলেন 300 জনের মতো এখনও পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, তাদের যে ওই যে কন্টিনিউয়াল ক্রাইম, এটার দায়
শেখ হাসিনার তো ছিল অবশ্যই, ইউনূস সাহেবেরও আছে। ইউনূস সাহেবরা এটা থেকে স্কার্ট অ্যাওয়ে করার চেষ্টা করেন দুইভাবে। একটা হলো তারা বলেন আমরা তো গুম কমিশন করে দিয়েছি, বাট গুম কমিশন ইজ এ কমিশন অফ ইনকোয়ারি, ওদের কাজ অনুসন্ধান করা, রাইট। আর আরেকটা তারা করছেন আইসিটি তারাও করেন না। আইসিটি হলো গিয়ে একটা অত্যন্ত বিতর্কিত, অত্যন্ত পলিটিক্যাল একটা ট্রাইব্যুনাল, যে ট্রাইব্যুনালে একের পর এক মানুষকে ফ্লিমজিয়েস্ট গ্রাউন্ডে ফাঁসি দেওয়া হয়েছে, ফ্লিমজিয়েস্ট গ্রাউন্ডে। এবং আমি এটা খুবই কনফিডেন্ট নিয়ে বলতেছি। You can push me back on that, but I will explain why I'm saying that. এই ট্রাইব্যুনালে আমরা এখন আবার কি বিচার করতেছি? এবং হাস্যকর জিনিসটা দেখেন যে আইসিটি বিডিতে যিনি ডিফেন্স লয়ার ছিলেন জামাতের নেতাদের, তিনি এখন আইসিটির প্রসিকিউটর। এবং ইফ ইউ লুক এট দ্য কেসেস, দিস আর হাইলি পলিটিক্যালি চার্জড, রাইট? The way the chief prosecutor talks, he talks like a politician, right? ঠিক যেভাবে হাসিনার আমলে আইসিটির প্রসিকিউটররা পলিটিক্যালি কথাবার্তা বলতো, ঠিক সেভাবে আজকে কথাবার্তা বলা হচ্ছে। আমরা তো ওইটা চাই না, ওই বাংলাদেশ তো আমরা চাই না। আমরা তো বাংলাদেশ চান, আমরা রিভেঞ্জের বাংলাদেশ চাই না, রিভেঞ্জের বাংলাদেশ চান না। কিন্তু ঘৃণার চাষ তো আমরা গত 15 বছর দেখেছি। সেই ঘৃণার চাষ থেকে কি আমরা বের হয়ে না, সেটাই তো আমরা সেটাই চেষ্টা করতেছি। আমরা সেটাই চেষ্টা করতেছি যে ঘৃণার চাষ থেকে আমাদের বের হয়ে আসতে হবে। 1 বছরের সময়, মানে জুলাই মাস, ঠিক 1 বছরের সময় আমরা দাঁড়ানো, কতটা নতুন বাংলাদেশ দেখলেন তাহলে? 1 বছরে কি নতুন ঘটলো যেটাতে আপনি ভীষণ আশাবাদী হচ্ছেন, আমি আশাহত হচ্ছি? এই যে আপনার সাথে বসে আড্ডা দিতে পারতেছি, এটা থেকে বড় আর কি হইতে পারে, তাই না? লাইক আমরা ঢাকা শহরে একটা স্টুডিওতে বসে আমরা গল্প করতেছি এবং মন খুলে বলতেছি। এবং আমার তো মনে হয় না যে আমি যা বলছি, অনেক হয়তো সেন্সিটিভ কথাবার্তা বলছি, আমার তো মনে হয় না আপনাদের একবারও চিন্তা করতে হবে যে ভাই তাসনিম খলিলের এই কথা যদি দেই এখন কে এসে আমারে তুলে নিয়ে যাবে। আই হোপ যে আপনাদের করতে হবে না। কিন্তু এটা কি একদমই ঘটছে না? মানে আমি তো আমার ক্ষেত্রে ঘটে নাই, আপনার ক্ষেত্রে ঘটে নাই, কিন্তু এরকম অনেকটাই বলতে শোনা যায় যে আগে আমরা ব্যাক স্পেস চাপতাম, কিন্তু এখন তো আমরা লিখি না, এখন আমরা বলিও না। কাকে বলবো আমি বলতে ভয় পাই। না ঠিক আছে, মানে কারো যদি এই ধরনের লেখালেখি করতে প্রবলেম হয় তারা নেত্র নিউজে আসুক বা পোস্টে আসুক, আমরা দেখি। এটা একদম সাধারণ মানুষের কথা। পারসেপশন, একটা ভীতি কি কাজ করছে না কোথাও? আমি দেয়ার ইজ এ পারসেপশন, আর পারসেপশনটা থাকার জন্য ডেফিনেটলি সরকার দায়ী। মানে আপনি যদি এখন এই আজকে দেখলাম আমাদের প্রেস সচিব উনি বলছে ওইটা মব না, ওইটা প্রেশার গ্রুপ, রাইট? আমি সেই জায়গাটায় আসবো অবশ্যই। তো এইরকম যদি এখন বা মানে এই সেলফ সেন্সরশিপ কেন তৈরি হয়েছে মানুষের মধ্যে? হবে না কেন? আপনি যদি ঢাকা শহরে ক্যাপিটাল সিটিতে আপনি 500, 200, 1000, 2000 লোক নিয়ে গিয়ে আপনি মানে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে তো মনে হয় 5 কিলোমিটার হবে না শেখ মুজিবের বাড়ি যেটা। শেখ মুজিবের বাড়ি বাংলাদেশের ইতিহাসে খুবই সিগনিফিক্যান্ট। শেখ মুজিবের বাড়ি এটা শুধু শেখ মুজিবের আওয়ামী লীগের জন্য না, এটা হ্যাঁ এইখান থেকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্ল্যান প্রোগ্রাম অনেক কিছু হয়েছে, এইখান থেকে বাকশাল হয়েছে বাই দ্য ওয়ে। মানে আপনি যদি বাংলাদেশে স্বৈরতন্ত্র বা অথরিটেরিয়ানিজমের জন্ম বা পুলিশ স্টেটের জন্ম নিয়ে আপনি কোনো কাজ করতে চান, আপনি তো ওই বাড়িতে গিয়ে দেখতে হবে যে এই রুমে বসে শেখ মুজিব বাকশালের ইয়েটা করছিল। সেখানে আপনি যদি দেখেন মানে একটা এই যে রিভেঞ্জের কথা বললাম, এই ফেব্রুয়ারির এই তারিখে তোমরা শাহবাগ করে আমাদের বাপদেরকে ফাঁসি দিছিলা বা আমাদের নেতাদেরকে ফাঁসি দিছিলা, আজকে তোমাদের বাপের বাড়ি ভেঙে দিব, বুলডোজার নিয়ে আসো। লাইভে দেখানো হলো, উল্লাস করলো। এই আমাদের নতুন একটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেখানে গেল, গিয়ে সেখানে দাঁড়ায় সেলফিও তুলছে। সারা বাংলাদেশের মানুষ দেখছে না যে এটা করা যায়, এবং পুলিশ পাশে দাঁড়ায় থাকে, আর্মি পাশে দাঁড়ায় থাকে, আর্মির প্ল্যাটুন পাশে দাঁড়ায় থাকে। 3-4 প্ল্যাটুন শূন্য ছিল সেখানে ওই দিন, ওই রাতে। কেউ তো, সরকার তো অর্ডার দেয় নাই। এখন যতই বলুক না কেন এটা জনরোষ হেন তেন, এগুলো সম্পূর্ণ প্রোপাগান্ডা পয়েন্টস। তার মানে সেলফ সেন্সরশিপ মানুষের মধ্যে এই সমস্ত ঘটনার কনসিকুয়েন্স। অবশ্যই আপনি দেখেন শিরিন পারভীন হকের মতো একজন নারীবাদী আইকন উনি, রাইট? শিরিন পারভীন হককে কে দালাল বলতে পারবে?
শিরিন পারভীন হককে আওয়ামী লীগের আমলে যতগুলো ঘটনা ঘটছে, বিশেষ করে নারী নির্যাতনের যতগুলো ঘটনা ঘটছে, দিস ওয়াজ ওয়ান পারসন যে একেবারে কি বলে এই যে মানে শি ওয়াজ দ্য টর্চ বেয়ারার, রাইট? ইউনূস সাহেব কী করতেছিল তখন? ইউনূস সাহেব, ওনাকে এই প্রশ্নটা আমি করছি, আমরা কয়েকদিন পরে ইনফ্যাক্ট একটা ইন্টারভিউতে এটা ব্রডকাস্টও হবে। ইউনূস সাহেবকে আমি জিজ্ঞেস করছি, আপনি তো যখন এই যে এতগুলো বছর, রাইট, আপনি তো একবারও বাংলাদেশের মানুষের মানবাধিকার নিয়ে কথা বলেন নেই, একবারও বলেন নেই, শো মি এ রেকর্ড, তাই না? আজকে ইউনূস সাহেবকে নাকি এই যে কোন একটা মোল্লা আমি দেখলাম, ওনার উত্তর কি ছিল? উত্তরটা আমি বলবো না, এটা আপনার দর্শকরা, দিস ইজ এ প্লাগ ফর নেত্র নিউজ ভিডিও। কিন্তু আমার দর্শকরা তো উত্তরটা মজা ছিল। হি ইজ এ সিজনড ইন্টারভিউই, মানে উনি আপনাকে আমাকে ইন্টারভিউয়ার দেখে ভাইজা খাইতে পারবে। সো লেটস জাস্ট পার্ক ইট দেয়ার। সো কিন্তু আমি ওনাকে বলছি এবং উত্তরটা উনি পুশব্যাক করেন নাই, লেটস পুট দ্যাট, আই মিন হি ওয়াজ ভেরি ডিজার্মিং, রাইট? উনি এমন একটা কথা বলছে, এরপরে আর আমার কোনো প্রশ্ন করার ছিল না। তাহলে তো নিশ্চয়ই উত্তর খুব ভালো, উত্তর খুবই ভালো, খুবই এরকম কিন্তু চোখ রাখুন নেত্র নিউজে, চোখ রাখুন নেত্র নিউজে। হ্যাঁ, সো আমার পয়েন্টটা ছিল, দেখেন এই ইউনূস সাহেব, হ্যাঁ, তার নাকি এখন নাকি সে নাকি ওই আল্লাহ যেরকম খলিফা বানায়, হ্যাঁ, তারে নাকি ওইভাবে খলিফা বানাইছে, ওই প্রসেসে হয়েছে। ইউনূস সাহেব হয়ে গেছে এখন মোল্লাদের হিরো, আর শিরিন পারভীন হকরে তারা জুতা দিয়া তারা ইয়ে করতেছে, রাইট? প্রকাশ্যে করতেছে, বেশ্যা বলতেছে নারীদেরকে, একদম ভয়াবহ। হ্যাঁ, আপনি আমাকে দেখেন, হ্যাঁ, আমি সেই জায়গাগুলিতে আসবো, কিন্তু এই যে আপনি শুরুটা যেখানে করেছিলেন যে নতুন বাংলাদেশ, এক বছরের মধ্যে তো তাহলে সেই নতুন বাংলাদেশের চেহারা দেখলাম না। মানে খুব, মানে আমি একটা সাধারণ মানুষ, আমি যেটা দেখে খুশি হব, আমি ভরসা পাবো, আমি বলবো কোথায় খুশি হব। আমি মনে করি যে আমরা আস্তে আস্তে আমরা কথা বলতে পারতেছি, কিন্তু ফারহানা আমাদেরকে কথা তো বলতে হবে। আমরা যদি বসে থাকি যে আমাদেরকে আগে কথা বলার অনুমতি দেয়া হোক, না, এই যে কথা বলতে হবে বা যাকে দেখে আমি কথা বলবো, আমি তো সবসময় চলি কোথায় যে আমার রাজনীতিবিদ কতটা বদলালো। আমি সামনের ফেব্রুয়ারি ওর মার্চ ওর এপ্রিল হোয়াট এভার যখন ইলেকশন হবে, আমি যে ভোটটা দিব, আমি কাকে ভোট দিব? কারণ ইনারাই তো বলেছেন যে আমরা নতুন রাজনীতির কথা বলছি, নয়া বন্দোবস্তের কথা বলছি, সবকিছুই তারা নতুন বলছেন। এবং আপনার একটা লেখা তো আমি দেখেছি যে এই যারা এই দেউলিয়া রাজনীতি করেছেন, আপনি বলেছেন যে মানুষের হাতে এখন হায়ার এবং ফায়ারের ক্ষমতা এসছে এবং মানুষ সেটা ব্যবহার করবে। আসলে কি মানুষের হাতে হায়ার এন্ড ফায়ারের ক্ষমতা এসছে এবং সেটা কি আসলে এই রাজনীতিবিদরা জানেন? সেভাবে কি তারা নিজেদের পরিবর্তন করছেন? এখন পর্যন্ত যা দেখছি, হায়ার এবং ফায়ারের ক্ষমতা অবশ্যই আসছে এবং আসতেছে, ফেরত আসতেছে। and in a way, like as a journalist or as a citizen, this is my struggle also. মানে আমি নেত্র নিউজ করার পিছনে অন্যতম একটা পার্সোনাল কারণ ছিল, বা মানে আমি চাই ব্যক্তিগতভাবে 2018-তে যখন আমাদের বাচ্চাগুলোকে পিটাইলো রাস্তায়, ওই যে নিরাপদ সড়ক আন্দোলন, রিমেম্বার? হ্যাঁ, এবং তখন এই কি একটা অদ্ভুত সুন্দর একটা কি বলবো, একটা অভ্যুত্থানের মতো ছিল না? বাচ্চারা রাস্তায় নেমে আসছে, তারা ট্রাফিক কন্ট্রোল করতেছে, তারা সুশৃঙ্খলভাবে লেন বানায় দিছে, এর মধ্যে আবার একটা লেন হলো অ্যাম্বুলেন্সের লেন, রাইট? মনে আছে আপনার? এই বাচ্চাগুলোকে হাসিনা, ছাত্রদল, ছাত্রলীগ, যুবলীগ এগুলা দিয়ে পিটায় রক্তাক্ত করলো। From that day on, I decided that I will do whatever it takes as a in my private capacity to make sure that she goes away. এবং I will make sure that বাংলাদেশে এই যে যারা আছে, যারা এখনো ভোট দিতে পারে নাই, হ্যাঁ, for many years, আপনি আমি ভোট দিছি, আমরা জানি জিনিসটা কেমন, রাইট? নেক্সট কয়েকটা জেনারেশন ভোট দিতে পারে নাই, হ্যাঁ, এবং এই জেনারেশনটার হাতে ভোটাধিকার ফেরায় দেওয়া। রাজনীতিবিদদের কি একেবারেই পরিবর্তন হচ্ছে না? আমি তো দেখি হচ্ছে। ফর এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল দিই। কয়েকদিন আগে আমার খুব ফেভারিট একটা কার্টুনিস্ট মেহেদি হক, আমার কলিগ ছিল ইয়েতে, নিউ এজে। উনি একটা খুব ইন্টারেস্টিং একটা কার্টুন আঁকছে, সেটা হলো গিয়ে যে ওই তারেক রহমান ওই যে কি থেকে বের হয়ে আসে, ওইটা তারেক রহমান নিজেই শেয়ার দিছে।
এরপরেও তারেক রহমানকে দিয়ে উনি আরেকটা কার্টুন এঁকেছেন মেহেদী, সেটাও অ্যাপ্রিশিয়েট করেছে। ইভেন পরে ইশরাককে নিয়ে এঁকেছে, ইশরাক অলসো। না তো এইগুলো এখন আমরা কেউ রাজনীতিবিদরা যেমন এইখানে একটা হলে হ্যাঁ তারেক রহমান খুব নাটক করতেছে, সামনে আসলে আবার কি হবে দেখা যাবে, এটাও বলে মানুষ, হুইচ আই থিঙ্ক দিস ইজ এ হেলদি সিনিসিজম। হ্যাঁ, মানে আমরা যদি রাজনীতিবিদরা একটু ভালো কথা বললে লাফ দিয়ে উঠি, যেটা ইনফ্যাক্ট ইউনূস সাহেবের ক্ষেত্রেও আমরা করি অনেক সময়, আমরা একটু স্কেপটিক্যাল, একটু সিনিক্যাল থাকা ভালো। মানে কিসের ভরসায় আমি থাকবো? কারণ হচ্ছে যে আমার যে চর্চা, রাজনীতিবিদদের মধ্যে যে চর্চাটি, যেমন পেশি শক্তির চর্চা, কালো টাকা ব্যবহারের চর্চা, তারপর হচ্ছে যে দখলদারি বা দখল বাণিজ্য, চাঁদাবাজির চর্চা, এর কোনো পরিবর্তন কি দেখলেন? যেই ছেলেগুলিকে সামনে রেখে আমি আগালাম, সেই ছেলেটাই আমাকে পেছনে টেনে নিয়ে চলে গেল। তাহলে কিভাবে মনে হয় যে আসলে বড় পরিবর্তন কথাটা তো এই যে একটা আমরা বলি না, পরিবর্তন তো রাতারাতি হয় না, পরিবর্তন তো আস্তে আস্তে হয়, রাইট? আবার এখন আপনি রাজনীতিবিদদের খুব সমালোচনা করতেছেন, আমি একটু যদি বলি আপনি আমি দুইজনই তো সাংবাদিক, এটা একটু ইনসেস্টুয়াস হয়ে যেতেছে না যে আমরা বসে বসে রাজনীতিদেরকে বিদ্যে গালাগালি করতেছি, কিন্তু আসলে আমরা নিজেদের, যেমন আমার একজন শ্রদ্ধেয় সম্পাদক কয়েকদিন আগে মানে গিরে একটা এডিটোরিয়াল কমেন্ট্রি লিখছেন, গিরে, লাইক আই এম সো ডিসগাস্টেড টু ইভেন সে ইট, যে প্লিজ প্রফেসর মোহাম্মদ ইউনূস আপনি পদত্যাগ করবেন না, হ্যাঁ করলে না জানি কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। মানে আমরা কি বদলাইছি? সো হ্যাঁ, নেগেটিভ কথা আমরা বলতে পারি, নেগেটিভ অনেক 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 কিছু আছে। এটি সাংবাদিকের কথা না, এটা হচ্ছে যিনি নির্বাচন কমিশন সংস্কার কমিটি যিনি প্রধান, বদিউল আলম মজুমদারের কথাটাই হচ্ছে যে বাংলাদেশ এমনভাবে দুর্বৃত্তায়িত হয়েছে, তার নির্বাচন ব্যবস্থা, তার পলিটিক্যাল অবস্থা পুরোটাই যেভাবে দুর্বৃত্তায়িত, সেটাতে লম্বা সময় পাড়ি দিতে হবে। তো সেই লম্বা সময় আমি পাড়ি দিব, সেটা একটা প্র্যাকটিস আমার লাগবে। কিন্তু আসছে নির্বাচন, তাহলে সুষ্ঠু হওয়ার জন্য কতখানি প্র্যাকটিসের বদল করতে হবে? আসলে আসছে নির্বাচনটা যেন সুষ্ঠু হয়, এটার দায়িত্ব কি খালি মানে বিএনপি বা সরকারের? না, সব রাজনৈতিক দলের, ভোটার, আমাদের বড় অংশটা তো অবশ্যই ভোটার। আমাদের মতো সাংবাদিকদের দায়িত্ব আছে, শিল্পী যারা তাদের দায়িত্ব আছে, মোল্লা মুন্সি যারা আছে তাদেরও দায়িত্ব আছে। হ্যাঁ, আমার এই দেশে একটা জিনিস আমার একটু বিরক্ত লাগে, আমরা সবসময় খালি বলি যে কে করে দিবে, সরকার করে দিবে, সরকার কেন দিল না, সরকার কেন আশ্বাস দিল না, সরকার এই করলো না সে করলো, ঠিক আছে। কিন্তু দেখেন ওই যে 5ই আগস্টের পরে 6, 7, 8 আগস্টের রাতগুলো আপনি মনে করেন, ভয়ানক রাত ছিল, কিন্তু খুব সুন্দরও ছিল। কিন্তু ওই সময় দেশে সরকার নেই, রাইট? মোহাম্মদপুরে নাকি পোলাপাইন রাস্তায় নেমে ডাকাত ধরার জন্য, এর মধ্যে আবার বিয়ে শাদিও হয়ে গেছে নাকি কার, ঠিক আছে, প্রেম টেম হয়ে। সো এই যে যখন মানুষ নিজের হাতে দায়িত্বটা নেয় না, তখনই কিন্তু মানে একটা পরিবর্তন আমরা দেখি। কিন্তু হ্যাঁ, সবসময় একটা শ্রেণীর পক্ষ থেকে, একটা গ্রুপের পক্ষ থেকে সবসময় একটা পুশব্যাক থাকে, সবসময়, যে মানুষকে বোঝাতে হবে যে কোনো কিছু পরিবর্তন হয় নাই, তোমরা কিচ্ছু করতে পারবে না। এটা সবচেয়ে বেশি হয়েছে হাসিনার সময়, যে লাভ নাই, যাই করো না কেন, আপা ইজ আপা, রাইট? আপা ইজ লাইক দ্য কি বলে, মানে সব কিছুর সমাধান আপা করে ফেলবে, আপাকে কেউ সরাতে পারবে না, আপাকে কেউ নড়াতে পারবে না। কি করছিলেন আপাকে সরানোর জন্য? আমি কি করছিলাম? আমি আপা যা করছে সেগুলো সত্য কথাটা বলছি, আর কিছু করিনি। দুই একটা বলেন। আমি তো প্রতিবেদন করছি না। ওবায়দুল কাদেরের ঘড়ির দাম আমি আপাকে সরানোর জন্য বেসিক্যালি আই জাস্ট kept saying who Appa is. Appa was the kingpin, the Shordanni or whatever, was a mafia network. এবং একটা ওয়ান পার্টি পুলিশ স্টেটের মাথা ছিলেন তিনি, এটাই মানুষকে জানতে হইতো, আর কিছু না। এই সত্যটা বারে বারে বলে যাইতে হইতো, এবং সেটাই আমাদের কোনো ষড়যন্ত্র করতে হবে না, কারণ এক পর্যায়ে যখন মানুষ সত্যটা জানে, হ্যাঁ, ওইটাকে আপনি আর আটকায় রাখতে পারবেন না। তো যেটা শেষ পর্যন্ত যেটা হলো, ওইটা বললো না আপারস ইনভিনসিবিলিটি, হ্যাঁ, আপা এই আপা সেই, তাই শেষ পর্যন্ত দেখা গেলো আপা হেলিকপ্টারে করে পালাই দিছে সুটকেস মুটকেস নিয়ে, রাইট? লাইক উই সো দ্য ভিডিও। সো আপা কি সত্যি গেছেন না আবার আসছেন?
আপার আসবে না, আমার ধারণা আর কি। হ্যাঁ, ধারণা না, মানে কোন কোন অঙ্ক মিলিয়ে এই ধারণা হচ্ছে? পতিত স্বৈরশাসক দুনিয়ার কোথাও ফেরত আসে না। গণ অভ্যুত্থানে পতিত স্বৈরশাসক। যদি শেখ হাসিনা বাংলাদেশে ফেরত আসে, আওয়ামী লীগ যদি আবার কামব্যাক করে, তাহলে আমার মনে হয় পলিটিক্যাল সায়েন্সের অনেকগুলো বই মানে বিনে ফেলে দিতে হবে। আমাদের বাংলাদেশে একটা জিনিস কি জানেন, আমরা মনে করি যে আমরা খুব এক্সেপশনাল, মানে আমাদের দেশের মতো দেশ আর কোনোটা নাই। এটা আসলে সত্য না। আমরা খুব 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 টিপিক্যাল একটা দেশ, খুব টিপিক্যাল একটা কলোনিয়াল, পোস্ট কলোনিয়াল একটা স্টেট। আমাদের এখানে যা কিছু হয় অন্য কোনো না কোনো জায়গায় কোনো না কোনো ফর্মেটে এটা হয়ে গেছে অলরেডি। অনেক 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 মানে আমি আপনাকে ইনফ্যাক্ট কেন হাসিনা এবং আওয়ামী লীগ ফেরত আসবে না এটা নিয়ে আমি আপনাকে আরো 1 ঘন্টা পডকাস্ট করতে পারবো আপনার সাথে। 1 ঘন্টা না, 2-3 মিনিট করতে চাই একদম। প্রথমত হলো সায়েন্টিফিক পলিটিক্যাল সায়েন্সের যদি আমি হিস্ট্রি দেখি, দুনিয়াতে কোনো নজির নেই গণ অভ্যুত্থানে। বাই দ্য ওয়ে, মিলিটারি কুতে পতিত স্বৈরাচার বা হুএভার পতিত লিডার ফেরত আসে, গণ অভ্যুত্থানে পতিত স্বৈরাচার ফেরত আসে না। তার বাচ্চা কাচ্চা হয়তো আসতে পারে, সেটা কয়েক জেনারেশন পরে, কিন্তু সে ফেরত আসে না। 1, 2 হলো আওয়ামী লীগ এজ এ পলিটিক্যাল পার্টি। আওয়ামী লীগ ডাইড, ওর ইন্তেকাল হয়ে গেছে, মরে গেছে 2018 সালে, ঠিক আছে? ও আর কোনোদিন মানে আওয়ামী লীগ শেখ হাসিনার আমলেই আওয়ামী লীগ শেষ হয়ে গেছে, এটা এই গণ অভ্যুত্থানে শেষ হয়নি। আওয়ামী লীগের মৃত্যু হয়েছে 2018 সালে, এবং এরপরে কোথায় আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ কোনটা আর রাষ্ট্র কোনটা আর পুলিশ কোনটা ডিজিএফআই কোনটা, আপনি আমাকে বলেন যে দলের সে লাইক কামরাঙ্গীরচর শাখার সাধারণ সম্পাদক কে হবে সেটা ঠিক করে দিত ডিজিএফআই। এটা কি কোনো পলিটিক্যাল পার্টি? আওয়ামী লীগ ওই পর্যায়ে গেছিল, ওইটা আর পলিটিক্যাল পার্টি ছিল না। ওটা কী ছিল ওইটা এখন। হ্যাঁ, আর 3 নম্বর পয়েন্ট যেটা হলো যে বাংলাদেশে একটা বিরাট অংশের লোক মরে যাওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগ ঠেকানোর কাজে করবে। শিওর, একদম শিওর। তাহলে এই যে এখন রাজনীতির মাঠে বলা হচ্ছে যে বিএনপির জন্যই আওয়ামী লীগ প্রয়োজন, বিএনপির ক্ষমতা টিকে থাকতে হলে আসলে এরকম একটি বড় রাজনৈতিক দলকে তার লাগবে। আগামী নির্বাচনের সময় আসলে আওয়ামী লীগ আসবে। এই দেশ হচ্ছে 2 দলের দেশ, একটি দল ছাড়া আরেকটি দল আসলে টিকবে না। তো এই 2 দলকে হয় সরকারে অথবা বিরোধী দলে কোথাও না কোথাও থাকতে হবে, আর কোনো দল অবশ্যই শক্তভাবে দাঁড়াতে পারবে না। তাহলে আপনি কোন ভরসায় এই কথা বলছেন? ভরসা বলতেছি দেয়ার ইজ এ বিগ কম। আমি মনে করি যে বিএনপি আগামী, আমার ধারণা যে বিএনপি মিনিমাম আরও 3 টার্ম ক্ষমতায় থাকবে। এটা আমার ইনফর্মড ধারণা, এবং আমি মনে করি না ইনফর্মড, হ্যাঁ ইনফর্মড এজ ইন ইনফর্মড বাই ডিফারেন্ট ডেটা পয়েন্টস অ্যান্ড অ্যানালিটিক্যাল পয়েন্টস, মানে এটা আমি এমনিই বলতেছি না। হ্যাঁ, সো আমার এবং এটা ভালো না আমাদের জন্য। ইনফ্যাক্ট এটা বিএনপি লিডারশিপও জানে, মানে বিএনপিও চায় যে একটা শক্ত বিরোধী দল থাকুক। আওয়ামী লীগের পক্ষে শক্ত বিরোধী দল কেন, কোনো দলই, ওরা আওয়ামী লীগের পক্ষে মুসলিম লীগের জায়গাতে যাওয়া সম্ভব না। এই জন্য আমরা তো সবাই এনসিপির কথা ভাবতেছিলাম যে এনসিপি উইল বি এ ভেরি স্ট্রং অপোজিশন পার্টি। এনসিপি তো ওই রাস্তাতেই যায় না, এনসিপি একটা সার্কাস পার্টি হয়েছে আনফর্চুনেটলি। কেন মনে হচ্ছে এনসিপি সার্কাস পার্টি? কারণ ওরা সার্কাস করতেছে, তারা বিভিন্ন সময় বিভিন্ন সার্কাস করে, এই যে যায় না বিভিন্ন ঘুরে করে। আর আপনি এনসিপির একটা ভালো প্রোগ্রাম বলেন, মানে ওরা তো ওই যে একদিন বলে ভারী কথা আছে, সাম্য, মানবিক মর্যাদা, গণতন্ত্র। এনসিপির প্রোগ্রামটা কি আপনি একটা সাধারণ মানুষকে জিজ্ঞেস করেন, এই যে এখানে আমার ভাইরা আছে এটা শুট করতেছে, ওদেরকে জিজ্ঞেস করেন তো হোয়াট এনসিপি স্ট্যান্ডস ফর, বলতে পারবে? বলতে পারবেন। এনসিপির বিভিন্ন ধরনের, আর আপনি একটা জিনিস দেখেন এনসিপির লোকজন যে সমস্ত কথা বলে, লিসেন আই হ্যাভ এ ডিগ্রি ইন পলিটিক্যাল সায়েন্স, হ্যাঁ অত ভালো ইউনিভার্সিটি থেকে না বা হোয়াট এভার, বাট এনসিপির আত্মেলরা যে সমস্ত আতলামি কথাবার্তা বলে অর্ধেক আমি বুঝি না, ঠিক আছে? শো করা যাবে না, হাসাইতেই থাকে। না শোনেন না, এটা দিস ইজ জেনুইনলি আমি বলতেছি তো, বিকজ দেখেন আমার লেখা বই বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ানো হয়, আমি মানে ব্র্যাক করে বলতেছি না, মানে আমি এটা বলতেছি যে আমার মিনিমাম একটা ইন্টেলেকচুয়াল একটা কি বলে ওয়ের উইতাল আছে। আমি এই যে এনসিপির লোকজন কি নয়া বন্দোবস্ত হোয়াট এভার এইগুলো বলে না, আমি বুঝি না কি বলতেছে, এবং আমার ধারণা ওরাও বোঝে না, ঠিক আছে? তো আমিও বুঝি না, ওরাও বোঝে না, জনগণ কীভাবে বুঝবে না? হাউ ডু ইউ এক্সপেক্ট যে মানে এই পার্টিটা
আসলে একটা বিরোধী দল হবে। এবং আমার কাছে মনে হয়েছে যে এনসিপির যে মূল সমস্যাটা, এনসিপির আমার ধারণা, আমি অতটা মানে ইনফর্ম না, আমার কাছে মনে হয়েছে যে এনসিপির ভিতরে এমন কেউ বা কোনো একটা গ্রুপ আছে যাদের লক্ষ্যই হলো এনসিপিকে ফিল করানো। এছাড়া আদারওয়াইজ আই ডোন্ট হ্যাভ এনি আদার এক্সপ্লেনেশন। তো এই জন্যই আমি এনসিপিকে সার্কাস পার্টি বলি। এখন পর্যন্ত ওরা সিরিয়াস কোনো কিছুই করে নাই যেটা থেকে ওদেরকে আমি সার্কাস পার্টির লেভেলটা থেকে আমি ওদেরকে মুক্তি দিতে পারি, বের করতে পারবেন। আচ্ছা, সেক্ষেত্রে আপনি যেটা বলছিলেন যে সম্ভবত বিএনপি আরো 3 টার্ম থাকবে এবং নিশ্চয়ই সে মানুষের ভোটেই ক্ষমতায় আসবে, সামনের দিনে থাকবে, সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে রাজনৈতিক দলের যে সংস্কারের দাবি এই মুহূর্তে কমিশনে আছে এবং নির্বাচন ব্যবস্থারও তো একটা সংস্কারের দাবি আছে, সেই সাথে রাজনৈতিক দলগুলোর সংস্কারের দাবি আছে, এই নতুন দল পুরনো দল সবাই কি সেই সংস্কারের দিকে হাঁটবে, তার নিজের দলের সংস্কার, এবং সেটা করেই কি আসলে এই জায়গাটাতে তারা থাকতে পারবে, মানে আগামী 3 টার্মে যদি বিএনপি থাকে? ডিপেন্ড করে বিএনপি এবং বাংলাদেশের জনগণের উপর। বিএনপি বলতে আমি কিন্তু শুধুমাত্র বিএনপির লিডারশিপ বোঝাচ্ছি না, বিএনপির গ্রাসরুটসের কথা বোঝাচ্ছি। আমি যখন ইন্টারেস্টিং একটা জিনিস দেখলাম, কারণ আমি গতবার একটা প্রোগ্রামে আসলাম এবং এসে আমি গেলাম, ওইখানে প্রচুর দেখি ইয়াং পোলাপাইন, হ্যাঁ, কিছু একটা সংবিধান বা নির্বাচন নিয়ে আলোচনা, এই টাইপের কিছু, এবং প্রশ্নোত্তর পর্ব গিয়ে দেখি এরা সাংঘাতিক মানে ইনফর্মড, হ্যাঁ, মানে চ্যালেঞ্জ করতেছে, বলতেছে, জানতে চাচ্ছে এটা এইভাবে বলছেন, এটা আসলে কি ওইভাবে হতে পারে কিনা, মানে they are very well informed, intellectually very sound and all that. তো I was quite impressed. মানে আমরা যেটা বলি যে এখনকার বাচ্চারা আসলে রাজনীতি নিয়ে আমার একেবারে উল্টাটা। তারপরে আমার যখন মানে ইভেন্টটা যখন শেষ হয়েছে, তখন গিয়ে ওরা আসছে, হঠাৎ দেখি সবগুলো ছাত্রদলের পোলাপেন, এগুলো একটা মেয়ে বলতেছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তমুক শাখার অমুক, রাইট, তারপরে একটা ছেলে বলতেছে আমি এটার, মানে বেশিরভাগ হলো বিএনপি। এগেন আমি অন্য পার্টির, যেহেতু আমার এক্সপিরিয়েন্সে নাই, ডেফিনেটলি অন্য পার্টিতেও এরকম ইন্টেলেকচুয়ালি কেপেবল ছেলেমেয়েরা আছে, রাইট, বাট এটা দেখে আমার এত ভালো লাগছে। আমার মাথায় ছিল, আমি কিন্তু নিজে এক সময় আমি তো এখানে স্টুডেন্ট ছিলাম না, স্টুডেন্ট পলিটিক্সও করছি, আমার না মাথায় ছিল না, কারণ আমার কাছে সবসময় স্টুডেন্ট পলিটিক্স মানে একটু সন্ডা পান্ডা পোলাপাইন থাকে, তাই না, এবং ওরা অত বেশি কিছু বুঝেও না, জানে না, এরকম থাকে। তো বিএনপির মতো একটা দলের এইটা একটা পজিটিভ দিক আমি দেখি, হ্যাঁ, খুবই পজিটিভ দিক। তো এরা ডেফিনেটলি গ্রাসরুটস থেকে তারা যদি একটা চাপ রাখতে পারে, তাহলে আমি আশাবাদী হতে চাই। এই নির্বাচন তাহলে বলা যেতে পারে যে আমরা যে ভয়টা পাই যে কালো টাকা মুক্ত, পেশি শক্তি মুক্ত, অন্তত বড় দলের পক্ষ থেকে এই ধরনের ঘটনা না ঘটার সম্ভাবনা আপনি দেখতে পান? আমি আশা করতে পারি। গ্রেট। সেক্ষেত্রে একটু গণমাধ্যম কমিশনের জায়গাটাতে আসি আবার, যেহেতু আপনার মতে আমরা এই দেশ বদলানোর সবচেয়ে বড় ভূমিকা রাখা উচিত, আমার মতে না, একাডেমিক্যাল। গণমাধ্যম কমিশনের প্রধান তিনি বলেছেন যে সংস্কার কমিশনে, ঐকমত্য কমিশনে যতগুলো বিষয় নিয়ে কথা হচ্ছে তার মধ্যে গণমাধ্যমের বিষয়টি সবচেয়ে পেছনে রাখা হয়েছে। সেই বিষয়টি পেছনে রাখা হয়েছে যেটি আসলে সবার আগে আলাপ করা জরুরি, কারণ এটার উপরে নির্ভর করছে, আপনার কথার সাথে মিলে যায়, এটার উপরে নির্ভর করছে আসলে সামনে নির্বাচন কতটা স্বচ্ছ নিরপেক্ষ হবে, এবং সেটি যদি শক্ত না হয় আমাদের সামনে সমস্যা আছে বা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে বাধা তৈরি হবে। আপনি এটার সাথে কতটা একমত? প্রথম কথা হলো যে আমি সংস্কারবাদী না, আমি প্রথম থেকেই বলে আসতেছি আমি ভেরি স্কেপটিক্যাল। আমি এই যে সংস্কারের যে আলাপটা, আমি এটাতে সাবস্ক্রাইবই করি না। কারণ সংস্কার, আপনি আমাকে বলতে পারবেন যে এই 5ই আগস্ট, ইনফ্যাক্ট 8 আগস্ট, লেটস পুট ইট দিস ওয়ে, 15ই আগস্ট পর্যন্ত সংস্কার শব্দটা আপনি শুনেছেন কিনা? আমরা গণতন্ত্র চাইছি, আমরা শেখ হাসিনা শাহীর পতন চাইছি, আমরা আমাদের বাচ্চাদের হত্যাকাণ্ডের বিচার চাইছি, এগুলো ছিল। সংস্কারটা কই থেকে আসছে? আই ডোন্ট নো। এই গভর্নমেন্টের কি সংস্কার করার আদৌ কোনো ম্যান্ডেট আছে নাকি? ঠিক আছে, বিএনপি জামাত এই দলগুলা গিয়ে বলছে যে হ্যাঁ আমরা সংস্কার করব, বা হোয়াট এভার, এনসিপি বলছে সংস্কার করব, সো দে হ্যাভ দিস ঐক্যমত্য অর হোয়াট এভার। বাট আমি আসল সংস্কার কিন্তু এখন পর্যন্ত কোনো কিছুই দেখি নাই, এবং আমি মনে করি না যে এই গভর্নমেন্টের আমলে আদৌ কোনো সংস্কার হবে। সরকারের ম্যান্ডেটটা কি আসলে? সরকারের ম্যান্ডেটটা হলো, সরকার নিজেই তো বলছে ইন্টারিম মানে কি? মধ্যবর্তী। আমার কথা না, অন্য কারো কথা না, সরকারের নিজের আইডেন্টিফিকেশনে হলো যে সে হলো গিয়া ইন্টারিম গভর্নমেন্ট, মানে মধ্যবর্তী গভর্নমেন্ট। মধ্যবর্তী মানে এক গভর্নমেন্ট থেকে আরেক গভর্নমেন্টের মাঝখানে। সরকার নিজেই বলছে তার ম্যান্ডেট হলো গিয়ে যে সেই ইন্টারিম। এখন অন্য কেউ কিছু যদি বলে তাহলে সেটা তো সাসপেক্ট।
সো সংস্কার আর আমাদের যেটা একটা সমস্যা, আমরা মনে করি যে আমরা সুশীল সমাজের মানে বুদ্ধিমান লোকজন, আমরা সংস্কার করে ফেলবো, আমরা বাংলাদেশকে ইয়ে করে ফেলবো, হেন তেন এগুলো করবো। এটা তো আসলে গণতন্ত্রের কথাই না। আপনি যদি দেখেন ইউনূস সাহেব কিন্তু একটা খুব ইন্টারেস্টিং কথা বলছে। ইউনূস সাহেব যে গণতন্ত্রী না উনি, রাইট, এটা একটা কথা বলছে যে বাংলাদেশের মানুষকে নাকি টাকা দিলেই মানুষ ভোট দিয়ে দেয়। এর থেকে আমি মনে করি মিসলিডিং কথা কিছু হইতে পারে না। আপনি কোনোদিন টাকা দিয়ে ভোট দিয়েছেন? আমি দিছি? আপনি আমাকে বাইর করে দেখান কয়জন মানুষ বলবে যে আমি টাকা দিয়ে ভোট দিচ্ছি? এবং বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় না, কিছু কিছু ক্ষেত্রে হয়, গ্রামের দিকে হয়, সেখানে ভোট দেয়। আবার এটাও হয় কিন্তু মোস্ট কমন স্টোরি আমি যেটা শুনছি যে সব পার্টির থেকে টাকা নেয়, নিয়ে তার যার ইচ্ছা তারই ভোট দেয়। এটা তো আরও মজা, তাই না? সো উনি যে এটা বলল, এটা তো একেবারে গোজ এগেইনস্ট দ্য বেসিক্স অফ ডেমোক্রেসি। তো আমাদের যে এই যে আমরা বিভিন্ন সংস্কার কমিশন করে বিভিন্ন এক্সপার্টকে নিয়ে এসে আমরা যে সব কিছু বদলায় ফেলবো উইদিন এ ইয়ার, এটা তো একটা ইন ইটসেলফ একটা হাস্যকর চিন্তা। তাহলে আমি এই যে এতগুলো সংস্কার কমিশন করলাম, 11টা সমাপ্ত করলাম, এবং সেখানে একদম প্রথম দিকে আছে আমার সংবিধান, নির্বাচন, আইন শৃঙ্খলাতে যেহেতু আসলামই, সেটা একটু বলে নেই আপনাকে মাঝখান যেখানে আটকালাম, যে আইন শৃঙ্খলা খাতে যে সংস্কার, সেটা তো নানা রকমের প্রস্তাব এসছে। সংস্কার কতটুকু হবে আমরা এখনো জানি না, কিন্তু এই মুহূর্তে আইন শৃঙ্খলার বিষয়ে আমরা দেখলাম প্রেস সচিব কথা বলেছেন যে মব বলে আসলে কিছু নেই, যা চলছে তা আসলে একটা প্রেশার গ্রুপের কাজ চলছে। এটা মানে ঠিক কি ধরনের কথা হতে পারে, মানে কি ধরনের মব আসলে একটা অন্তর্বর্তী সরকারকে প্রেশার দিবে এবং কেন দেবে? মানে তার কাজ তো আসলে প্রেস সচিবের, আমার মনে হয় যে শফিকুল আলম হলো গিয়ে বাংলাদেশের ইতিহাসে বেস্ট প্রেস সচিব। মানে প্রেস সচিবের যে কাজ প্রোপাগান্ডা করা, প্রেস সচিবের যে কাজ জনমতকে ম্যানিপুলেট করা, ব্রিটেনে এদেরকে বলে স্পিন মাস্টার। শফিকুল আলম ইজ এ টেক্সট বুক স্পিন মাস্টার, এবং এটা আমি খুব পজিটিভলি বলতেছি। ওনার সাথে আমার খুবই ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অ্যান্ড অল দ্যাট, বাট ডেসপাইট এভরিথিং আমি খুব অবজেক্টিভলি বলি শফিকুল আলম ইজ দ্য বেস্ট প্রেস সচিব বাংলাদেশে এভার প্রডিউস অর হ্যাড। কারণ ওনার যে কাজ, যেটা ইউনূস সাহেব ওনাকে যে কারণে হায়ার করছে এবং যে কারণে বেতন দেয়, রাইট, ওই কাজটা শফিকুল আলম খুব ভালো করে করতেছেন। প্লিজ ট্রাই টু ডিস্টিংগুইশ বিটুইন এ জার্নালিস্ট অ্যান্ড এ প্রেস সেক্রেটারি। জার্নালিস্টের কাজ সত্য বলা, মবকে মব বলা, প্রেশার গ্রুপ বলা, এগুলো সাংবাদিকের কাজ। প্রেস সচিবের কাজ হলো সত্য কথাটারে যখন তার বসের জন্য এটা সমস্যাজনক হয়ে যাচ্ছে, তখন সে এটাকে স্পিন করে ফেলবে, সে অন্য কিছু একটা নিয়ে আসবে। যেমন এই যে দেখেন, উনি কিন্তু এটা খুব সাকসেসফুলি করছে, তার সাফল্যের একটা খুব চমৎকার উদাহরণ দেখেন। গ্যাঞ্জামটা কী লাগছে? গ্যাঞ্জামটা হলো যে একটা মব কিছু একটা করছে, একটা মন্দির অবৈধ কিছু না কিছু হচ্ছে, তো আলোচনাটা ছিল মব নিয়ে। সে কিন্তু মাঝখান থেকে কি করলো, আপনাকে আমাকে এই যে 2-3 মিনিট আমরা আলাপ করতেছি যে সে আসলে কি করছে সেটা নিয়ে, সে তো কিন্তু তার নিজের উপরে নিয়ে আসছে। প্রেশার গ্রুপ কি, রাইট? এখন ধরেন পোলাপাইন গিয়ে চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করবে যে প্রেশার গ্রুপ কি, রাইট, বা প্রেশার গ্রুপ কীভাবে কাজ করে, অ্যান্ড দেন এভরিওয়ান উইল বি লাইক শফিকুল আলম কেন প্রেশার গ্রুপ বললো? হ্যাঁ, এটাই তো প্রেস সচিবের কাজ, এটাই তো একটা স্পিন মাস্টারের কাজ। এবং ইউনূস সাহেবের সরকারে, এটা আমি যেহেতু আলাপ আসলো, ইউনূস সাহেবের সরকারে একটা ডিপার্টমেন্টই সবচেয়ে এফিশিয়েন্টলি এবং ভালো কাজ করে, সেটা হলো তার প্রেস উইং। এবং এটার কারণও আছে, কারণ ইউনূস সাহেব ব্যক্তিগতভাবে দ্য অনলি থিং হি রিয়েলি কেয়ার্স অ্যাবাউট ইজ পাবলিক রিলেশনস। ওনার ইমেজটা কেমন, ওনার গল্পটা, উনি কিন্তু খুব ভালো স্টোরি টেলার। মানে উনি নিজের ব্যাপারে যে গল্পগুলো বলে না, এবং উনি চমৎকার গল্প বলে, যে আপনি যদি ওনার সাথে বসেন, লাইক আমি যখন ওনাকে ইন্টারভিউ করতে গেছিলাম, উনি মানে ইন্টারভিউ শেষ হয়ে গেছে, তো তারপরে উনি আমাকে বলতেছে তুমি এখন চলে যাবো, বসো একটু গল্প করি আমি তোমার সাথে। আই রিয়েলি মিসড দ্যাট, কারণ না, তারপরে ওনার নেভি এটা সেবা কেউ একজন এসে আমাকে কানে কানে বলতেছে যে স্যারকে একটু বলেন ওনাকে যেতে হবে, আপনাকে না ছাড়লে তো আরেকটা অ্যাপয়েন্টমেন্টে যাবে না। তো তখন আমি বলছি যে আচ্ছা, আপনার তো
একটা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজ আছে, এখন তো গল্প করা যাবে না। বাট উনি গল্প বলতে খুব পছন্দ করে এবং উনি চমৎকার স্টোরি টেলার। উনি যে বইগুলো লিখছে এবং বিভিন্ন যতই মানে গল্প অন্তঃসার শূন্য গল্প বেশিরভাগ ক্ষেত্রে, রাইট? ওই 3-0 তারপরে যে কি বলে যে এই দারিদ্রকে জাদুঘরে পাঠিয়ে দিবে, ইউ রিমেম্বার? মানে আগে কিন্তু ছিল, এখন মাইক্রো ক্রেডিটের কথা অত বলে না, এখন সোশ্যাল বিজনেসের কথা বলে। আগে একটা সময় ছিল আমাদের ক্ষুদ্র ঋণ না ছিল। উনি যখন নোবেল পুরস্কার পাইলো, উনি ঘোষণা দিয়ে দিল না যে আমরা দারিদ্রকে, আমরা মিউজিয়ামে গিয়ে আমরা দারিদ্র দেখবো, যে মানুষ গরিব কীভাবে থাকতো, রাইট? সো এখন ওই গল্প এখন নাই, এখন 3-0 পৃথিবী বলতেছে। সামনে আশা করি আরও নতুন কিছু পাবো আমরা। বাট গোয়িং ব্যাক টু দ্য পয়েন্ট, প্রফেসর মোহাম্মদ ইউনূস উনি পিআরকে, প্রেস রিলেশনসকে বা প্রোপাগান্ডাকে খুব গুরুত্ব দেয়, যে কারণে এই সরকারের একটা মাত্র ডিপার্টমেন্ট এফিশিয়েন্টলি ভালো কাজ করতেছে। মবটা এখন হচ্ছে, মানে যতটাই যেটাই প্রেস সচিব বলে থাকুন না কেন যে এটা আসলে প্রেশার গ্রুপ হিসেবে কাজ করছে, বা আপনি যেভাবে আসলে ন্যারেটিভ ভাঙার চেষ্টা করলেন প্রেস সচিবের, হয়তো ব্যাপারটা সেরকম না, কিন্তু মব তো আমরা দেখতে পাচ্ছি চারপাশে। আমরা মাজার ভাঙতে দেখতে পাচ্ছি, আমরা নারীর বিরুদ্ধে দেখতে পাচ্ছি, আমরা বিভিন্ন স্থাপনার বিরুদ্ধে দেখতে পাচ্ছি, যেটা আপনিও বলছিলেন। তাহলে এটা কিসের মব? কারা তৈরি করছে এবং কেন তৈরি করছে? এবং সরকার সেখানে কতটা ব্যর্থ? সরকার ব্যর্থ হওয়ারই কথা, কারণ একটা অনির্বাচিত ম্যান্ডেট বিহীন একটা সরকার যখন থাকে, তখন এই ধরনের বিভিন্ন ইন্টারেস্ট গ্রুপ সমাজে গ্রো করে, যারা নর্মালি হয় কি, আমি একটা গ্রুপ, আপনি একটা গ্রুপ, আপনার একটা দাবি, আমার একটা দাবি, আমরা খুব নিয়ন্ত্রণতান্ত্রিক পথে আমরা নির্বাচিত সরকারের সাথে আলাপ আলোচনা করে আমরা একটা কিছু দাবি আদায় করার চেষ্টা করি, মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হয় না, অ্যান্ড অল দ্যাট। অনির্বাচিত সরকার যখন থাকে, তখন অনির্বাচিত সরকারের হাতে দুইটা অপশন থাকে। একটা হলো যেটা শেখ হাসিনার রাস্তা ছিল, সবাইকে মেরে কেটে ভয় দেখিয়ে দমন করে রাখা, আর আরেকটা হলো গিয়ে কিছুই না করা, যেটা এই সরকার কিন্তু পুলিশ পাওয়ার বলতে কিছু নেই। এটা কিন্তু এই ইন্টারেস্ট গ্রুপগুলো জানে, বিশেষ করে কিছু কিছু ইন্টারেস্ট গ্রুপগুলো এরা খুব ভালো করে জানে যে তারা ইচ্ছা মতো মাজার ভাঙতে পারবে, কেউ কিছু বলবে না, কারণ সরকারের হাতে পুলিশ পাওয়ার অ্যাপ্লাই করার মতো ম্যান্ডেট সরকারের হাতে নাই। এবং এই জন্য আমরা বারে 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 বলি ইলেকশনটা দেন, ইলেকশনটা দেন, ইলেকশনটা দেন। কারণ ইলেকটেড একটা গভর্নমেন্ট ছাড়া বাংলাদেশের মতো দেশে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের উপরে অথরিটি খাটানোর মতো কোনো গভর্নমেন্ট থাকে না। তাহলে এই যে মব কালচারটা তো তাহলে একমাত্র প্রেশার গ্রুপই। মব কালচারটা ঠিক প্রেশার গ্রুপ না, মব কালচারটা হলো অগণতান্ত্রিক বা ম্যান্ডেট বা অগণতান্ত্রিক না, অনির্বাচিত সরকারের একটা বাই প্রোডাক্ট হলো মব। সেক্ষেত্রে যে আমরা আবারও দেখছি যে উগ্র ধর্মীয় ভিত্তিক রাজনীতির এক ধরনের উত্থান দেখা যাচ্ছে, এবং সেটার প্রভাব সমাজের সর্বস্তরে দেখা যাচ্ছে। এটার এই আক্রমণের শিকার হচ্ছেন সংখ্যালঘুরা বিশেষ করে, এবং নারীরা। সেটার দায় দায়িত্ব আসলে আপনি কার হাতে দিতে চান? সরকারের হাতে দিতে চাই। সরকার তো কোনো ধরনের পদক্ষেপ আমরা দেখতেছি না নিচ্ছে। যেটা বললাম, আমি আবার ফেরত যাই, এই সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ না করলেও এই সরকারের প্রেস উইং ঠিক ভালো কাজ করে। প্রফেসর মোহাম্মদ ইউনূসের প্রায়োরিটি কোথায়, এটা তো এখান থেকে বোঝা যাচ্ছে। এখন পর্যন্ত শত সমালোচনা এবং ব্যর্থতা সত্ত্বেও স্বরাষ্ট্র বিষয়ক যে উপদেষ্টা আছেন, উনি আরেক সার্কাস বাই দেবে, ওনাকে তো সরানো হয়নি। মানে এই ধরনের ক্ষেত্রে কি হয়, মানে ইভেন পলিটিক্যাল গভর্নমেন্টের ক্ষেত্রে যদি একজন স্বরাষ্ট্রমন্ত্রী বারে 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 ব্যর্থ হয়ে যান, তাকে কিন্তু সরাই ফেলা হয়। বিএনপির আমলেও আমরা দেখছি স্বরাষ্ট্রমন্ত্রী মনে হয় একবার পদত্যাগও করছিল, তাই না? আওয়ামী লীগের আমলেও মনে হয় পোর্টফোলিও চেঞ্জ হয়েছিল। এইটা একটা অদ্ভুত একটা অবস্থা। এই লোক মানে উনি তো আনফর্চুনেটলি ঠিক মতো কথাও বলতে পারে না। আর এখন আবার নতুন একটা পিআর শুরু হয়েছে, উনি এখানে যায়, এর টাকা দিতে চায়, টাকা নেয় না, এগুলো নিয়ে আবার ফেসবুকে ভাইরাল ভিডিও করে। হ্যাঁ, মানে কিন্তু আলটিমেটলি আমি যেটা দেখতেছি, আমার বাংলাদেশে অনেক নারীর সাথে কথা হয়েছে এবং যারা আমাকে বলছেন যে তারা এখন রাস্তায় বের হতে ভয় পান, এবং ভয় পাওয়ার কারণ আছে, যথেষ্ট কারণ আছে। মানে বিভিন্ন জায়গায়
তাদের উপর বিভিন্ন ধরনের আক্রমণ করা হচ্ছে। এবং আর বললাম তো, আচ্ছা, এই যে নারীর উপরে যে আক্রমণ, নারীর উপরে আক্রমণটা কি আপনার কাছে মনে হয় না যে এটা আসলে খুব প্ল্যান বা অর্গানাইজড আক্রমণ, মানে এটার জন্য পরিকল্পনা করেই রাখা হয়েছিল, নাকি আসলে মানুষের মধ্যে সেই উগ্র চিন্তার প্রভাবটা বেশি? আমারও তো পরিকল্পিত কিছু মনে হয় না। বাংলাদেশের এক শ্রেণীর পুরুষ এবং নারী দুইটাই ভয়াবহ ধরনের নারী বিদ্বেষী, এবং তারা প্রচণ্ড পুরুষতান্ত্রিক। এটা কারণ, মানে সোশিওলজিক্যাল অনেক কারণ আছে, পলিটিক্যাল কালচারাল অনেক কারণ আছে। বাট এরা এখন এমন একটা সময়, এখন কিন্তু একটা জিনিস দেখেন, ইটস এ পজিটিভ। হঠাৎ করে এখন বাড়লো কেন? আমরা তো আমাদের কথা বলার স্বাধীনতা ফেরত পাইছি। পজিটিভ ওয়েতেই বলতেছি আমি, আমরা কথা বলার স্বাধীনতা ফেরত পাইছি। এখন আমরা যা ইচ্ছা তাই বলতে পারি, যা ইচ্ছা তাই গালাগালি করতে পারি। এটাও তো একটা বিষয়, তাই না? সো এখন আগে যারা কথা বলতো না, আগে যারা ফেসবুকে ধরেন মানে কমেন্ট করার যাদের কোনো সাহস ছিল না, তারাও তো এখন কথা বলতেছে। দেয়ার ইজ এ লাউড মাইনরিটি, এটা কিন্তু মেজরিটি না, ইট ইজ এ লাউড মাইনরিটি অফ পিপল যারা এই কাজগুলো করতেছে। এবং এটা আমাদেরকে, তবে আমি আরেকটা জিনিস বলবো যে ফেসবুকে যে বাংলাদেশটা আমরা দেখি, ওই বাংলাদেশটা আমার কাছে মনে হয় না যে বাংলাদেশ বর্তমানে ওই অবস্থায় আছে। একেবারেই যে নারীরা খুব বাজে অবস্থায় আছেন এটাও আমি বলবো না। তবে হ্যাঁ, তাদের যে শঙ্কা, তাদের যে ভয়, এটা তো কোনো অবস্থাতেই আমরা মানে ডিনাই করতে পারি না, ডিক্লাইন করতে পারি না। এটার সূত্র ধরেই নারীর জায়গা থেকে সরে এসে যদি একটু আসি, যেহেতু আপনি বলছিলেন যে আপনি বাংলাদেশের বেশ কিছু জেলায় গিয়েছেন এবং মানুষকে দেখেছেন কাছ থেকে, আপনার কাছে কি মনে হয় যে উগ্রবাদী রাজনীতির ঝুঁকি, বিশেষ করে যদি ধর্মকেন্দ্রিক উগ্রবাদী তার রাজনীতির ঝুঁকি কি বাড়ছে বাংলাদেশে? কি ধরনের ঝুঁকি এটার উপর ডিপেন্ড করে, কোন ঝুঁকিটা জানতে চান? মানে উগ্র ইসলামপন্থী দলগুলা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাবে কিনা এটা? আচ্ছা, ইফ দ্যাট ইজ ইয়োর ওয়ারি, লেট মি জাস্ট রিঅ্যাসিওর ইউ, বাংলাদেশে আমি মনে করি না যে কোনো ইসলামপন্থী দল কোনো দিনও ক্ষমতায় যেতে পারবে। এর কারণ হলো বাংলাদেশে ইসলামপন্থীরা মনোলিথিক কোনো গ্রুপিং না। এবং এটা আমি খুব ভাষায় বলবো, জামাতে ইসলামী চরমনাইরা দেখতে পারে না, চরমনাই এই তাহেরিদের যে গ্রুপ ওইটারে দেখতে পারে না, তাহেরিরা আবার হেফাজতিদের দেখতে পারে না। মানে এরা, ইনফ্যাক্ট লেট মি গিভ ইউ এ ভেরি ক্রুড এক্সাম্পল, মানে ইসলামী মানুষজনের একটা হলো তাবলিগ জামাত, মানে এরা কিন্তু খুবই হার্মলেস। মানে ওদের কাজ হলো গিয়ে যে 4-5 করে লাইন ধরে যায়, গিয়ে বলে আজকে মসজিদে আসবেন নাকি বলেন, আজকে মসজিদে আসবেন নাকি বলেন, দ্যাট ইজ দেয়ার জব না, তবলিগ করে যে। এদের মধ্যেও দেখেন 2টা গ্রুপিং, এবং প্রতি বছর একটা আরেকটারে পিঠে মেরে ফেলে, ঠিক আছে? সো এরা তো ইনফাইটিংয়েই ব্যস্ত। হ্যাঁ, সো এরা যে একটা খুব মানে এমন একটা সংঘবদ্ধ হয়ে তারা রাষ্ট্র ক্ষমতায় চলে যাবে, ওই আশঙ্কা বা ওই সুযোগ ওইটা আমি দেখি না। বাট হ্যাঁ, অনির্বাচিত সরকার যদি থাকে তাইলে তারা এদের পক্ষে স্বল্পতম সময়ে বিশাল একটা, শফিকুল আলমের ভাষা বলতে গেলে প্রেশার গ্রুপ তৈরি করে তারপরে তাদেরকে নিয়ে কিছু একটা করাটা পসিবল। সেক্ষেত্রে জানতেই চাই, কারণ যেহেতু আমরা জামাতের প্রসঙ্গটা কিছুদিন আগেই গেল, তো আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের কনটেক্সটে জামাতি ইসলামের যে ইস্যুটা, ক্ষমা চাওয়া না চাওয়া, ক্ষমা করা না করা, এটা আসলে আদৌ হবে কখনো, নাকি এই প্রশ্নটা আসলে আমাদের যুগ যুগ বয়ে নিয়ে যেতে হবে, অথবা জামাতকে কাঁধে করে নিয়ে যেতে হবে? আমার কাছে মনে হয় যে জামাতের যে মানে বর্তমান অবস্থা, এটার জন্য জামাতকে কিন্তু একটা জিনিস দেখেন, জামাতের যে ইডিওলজি, যেটা ইসলামিজম বা মওদুদির যে ইসলামিক রাষ্ট্রের ধারণা, এটাকে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ বা অন্যান্য সেকুলার পার্টিস যেগুলো ছিল, এরা কখনোই চ্যালেঞ্জ করেনি। জামাতকে সবসময় ওই যে 71-এ তার ভূমিকা এগুলা দিয়ে কন্টেইন করার চেষ্টা করা হয়েছে। মানে ওই যে মাপ চাওয়া, ক্ষমা চাওয়া, এগুলার থেকে আমি ওগুলোতে অত ইন্টারেস্টেড না, ফ্র্যাঙ্কলি স্পিকিং। ইটস এ হিস্টোরিক্যাল থিং।
কালকে যদি শফিকুর রহমান সাহেব উনি যদি মাপ চায়, হ্যাঁ, তাতে কি জামাতের যে ইডিওলজি, যেটা জামাতের সাথে আমার যে ইডিওলজিক্যাল আদর্শিক দ্বন্দ্ব, এটা কি শেষ হয়ে যাবে? এটা শেষ হবে না। আমি জানতে চাই জামাত আসলে, বাংলাদেশে আসলে আমার নারী অধিকারের কী হবে। আমি জানতে চাই জামাত ক্ষমতায় আসলে আমার মতো নাস্তিকদের কী হবে। আমি জানতে চাই জামাত যদি ক্ষমতায় কোনো দিন আসে, তাহলে এই যে পাঠ্যপুস্তক থেকে যে হিন্দু নাম, মানে সংস্কৃত নামওয়ালা রাইটারদের লেখা রাখা হবে না সরাই ফেলা হবে। কারণ এখন যেটা দেখতেছি, এখন আমরা কিন্তু একটা জিনিস, আমি একটা খুব কন্ট্রোভার্সিয়াল কথা বলবো, এখন আমরা একটা ভার্চুয়ালি একটা জামাত সরকারের আন্ডারে আছি। এই মুহূর্তে আপনি যদি দেখেন, চিফ এক্সিকিউটিভ, দ্য চিফ অ্যাডভাইজার ইজ প্রফেসর মোহাম্মদ ইউনুস। মন্ত্রিসভায় যারা আছে তারা কেউই জামাতের না, অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার অর নো। কিন্তু আপনি প্রতিটা সচিবালয়ে যান এবং গিয়ে দেখেন, কারণ অনির্বাচিত সরকারে অনভিজ্ঞ মন্ত্রিসভা দেশের দায়িত্বে আছে, দেশটা চালাচ্ছে কিন্তু আমলাতন্ত্র বলে দিচ্ছে এইটা স্যার এইভাবে করেন, আপা এইভাবে করেন, বা ম্যাডাম হোয়াট এভার, ঠিক আছে। ওইখানে প্রতিটা কি জায়গায় জামাতে ইসলামীর লোকজন আছেন। সো এই যে জামাতে ইসলামী যে ইলেকশন চায় না, কারণ তারা ভার্চুয়ালি ইট ইজ এ জামাত গভর্নমেন্ট, ভার্চুয়ালি আনডিক্লেয়ার্ড। জামাতের পলিটিক্স কিন্তু পার্লামেন্টারি পলিটিক্স করে লিবারাল ডেমোক্রেটিক স্টেটে তারা একটা পাওয়ার পার্টি হবে বা রুলিং পার্টি হবে, এটা কিন্তু না। জামাতের মূল লক্ষ্য তো হলো গিয়ে যে সে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে দেশটাকে ইসলামের যে ভার্সনটা সে মনে করে সেইটাতে সে কনভার্ট করবে। তাহলে এখন আমাকে দেখতে হবে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জামাতের কি আছে, সচিব বা উপসচিব বা আরও কত 100টা সচিব থাকে একটা ইয়েতে। তো এরা কারা? আপনি গিয়ে খোঁজ নেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে কে আছে, শিক্ষা মন্ত্রণালয়ে কে আছে, রাইট? এবং সব জায়গায় কিন্তু এটা ভার্চুয়ালি এটা একটা জামাতের নিয়ন্ত্রিত বা জামাত প্রভাবিত সরকার। আচ্ছা, আমরা শেষ করতে চাই, শেষের একদম শেষ প্রশ্ন, জুলাই সনদ আমরা জানি যে এই জুলাইয়ের মধ্যেই দেওয়া হবে, জুলাই সনদে কি দেখতে চান? জুলাই সনদে কি আসতে যাচ্ছেন তাসনিম খলিল? আমি জুলাই সনদের কোনো প্রয়োজনীয়তাই দেখি না। এটা একটা সম্পূর্ণ একটা ইউজলেস একটা আইডিয়া। জুলাইয়ে আমাদের অভ্যুত্থান হয়েছে এবং আমাদের যে শহীদরা তারা প্রত্যেকে এক একটা সনদ, আর কি সনদ লাগে আমাদের এর থেকে? এই যে একটা মানে আতলামি করা, জুলাই সনদের লাগবেটা কেন? আমি তো এটা বুঝি না। এখন একদল বলে যে জুলাই সনদ লাগবে কারণ যদি শেখ হাসিনা বা অন্য কেউ কোনোদিন ক্ষমতায় এসে আমাদেরকে ফাঁসি দিয়ে দেয়, এর থেকে হাস্যকর কী হবে? ফর এক্সাম্পল, এইটা ওদের একটা যুক্তি, আমি যেটার কথা শুনে বুঝছি, যে আমরা তো শেখ হাসিনা বা আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আমাদেরকে রাষ্ট্রদ্রোহী হিসাবে ফাঁসি দিয়ে দিবে। এই জন্য সম্ভবত ফরহাদ মাজহার বা এই টাইপের কোনো একজন লোক একটা যুক্তি বার করছে যে জুলাই সনদ হতে হবে, এজ ইফ সে লাইক সায়মা ওয়াজেদ পুতুল বা কেউ একজন কোনোদিন আবার ক্ষমতায় আসলো, হ্যাঁ, এসে নাহিদ ইসলামকে বা আমাদের হান্নান মাসুদকে বা এইরকম কাউকে বা তাসনিম জারাকে ফাঁসি দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তখন সে বলবে যে ও আচ্ছা জুলাই সনদ এইখানে দেখেন, আমরা তো জুলাই সনদ করছিলাম, ইউ হ্যাভ টু নাও রেসপেক্ট ইট। এবং হাসিনা বলবে ও আচ্ছা তোমরা সনদ করছো, যাও, তোমাদেরকে আর কিছু করবো না। এর থেকে ইউজলেস, এর থেকে সার্কাসফুল আর কোনো কিছু হতে পারে না। এটা নিয়ে আমরা এখন পড়ে আছি। আমি আসলে এটা কোনো যুক্তি দেখি না। সো গোয়িং ব্যাক টু ইয়োর কোয়েশ্চেন, জুলাই সনদের আইডিয়াটাই আমি সাবস্ক্রাইব করি না। কিন্তু ধরেন যে জুলাই সনদের উপরে তো আসলে একটা রাজনৈতিক দলের ম্যানিফেস্টো নাকি দাঁড়ানো আছে, যে কোন রাজনৈতিক দল? নতুন রাজনৈতিক দল। আমি এই জন্যই তো ওদেরকে সার্কাস পার্টি বলি। আর এর বাইরে আর আমি এই দলকে নিয়ে আপনি আসলে কোনো আশা দেখেন না? এই দলকে নিয়ে আমি প্রচন্ড আশাবাদী। জুলাই অভ্যুত্থানের সবচেয়ে জুলাই অভ্যুত্থানের সামনের সারির নেতাদের তৈরি করা দলকে নিয়ে এই দলকে নিয়ে এই অনুভূতি যেটা সার্কাস, এটা এক ধরনের কি বলবো, এটা একটা কি হৃদয়ভঙ্গ বলতে হবে। আমি এদেরকে নিয়ে প্রচন্ড আশাবাদী ছিলাম। ওরা মানে যাদের সামনের সারির যাদের কথা বলতেছেন, এদের প্রত্যেকে ব্যক্তিগতভাবে জানে যে আমি কতটা আশাবাদী ছিলাম, ব্যক্তিগতভাবে জানে। কিন্তু তারা আজকে যে কার কথা শুনে কোন জায়গায় গেছে, ইটস নট যে আমার কথা শুনতে হবে, বিকজ আমি কোনোদিন তাদেরকে কোনো পরামর্শও দিতে যাই নাই।
এটা আমি খুব স্ট্রিক্টলি মেনটেন করি, বাট আমি নিজে আশাবাদী ছিলাম যে তারা একটা প্রপার একটা বিরোধী দল হিসেবে অন্তত নিজেদেরকে গড়তে পারবে, যাতে সামনে তারা বিএনপি বা অন্যান্য যে কোনো পার্টির বিরুদ্ধে তারা একটা অল্টারনেটিভ হিসাবে বাংলাদেশের জনগণের সামনে আসতে পারে। তারা বরং একদিকে তারা মোল্লাতন্ত্রের সাথে হাত মিলাইছে, যে সমস্ত সমাবেশ থেকে নারীদেরকে বেশ্যা বলে গালাগালি করা হয়েছে সেখানে গিয়ে মানে গলা উঁচায় বক্তব্য দিছে। তারা ওই আপনার কি জানি বিভিন্ন আতলামি কথাবার্তা বলে, যেগুলো অর্ধেক আমরা কেউ বুঝতে পারি না। অ্যান্ড দেন দে আর লাইক এই এখন জুলাই সনদ করে কি হবে, আই হ্যাভ নো আইডিয়া। তাদেরকে জিজ্ঞেস করেন, আই ডোন্ট থিঙ্ক দে ইভেন হ্যাভ এন আইডিয়া। সো ম্যানিফেস্টো করতে পারলে করুক। আর তবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে জুলাই সনদে যা লেখা হবে, আমার ধারণা যে ওইটা বাংলাদেশের মানুষ আসলে বুঝতেও পারবে না কি লিখবে। প্রত্যেকটা উত্তর 30 সেকেন্ডে দিবেন এরপর। আর এরকম না, সেটাই আসবে না এটা। I'm not doing satire, believe me, I'm being very serious. সেটা হচ্ছে যে আমরা একটু মানে আপনার এই হাসির চোটে আমি ভুলে গেছি জল্লাদের কথা, জল্লাদের জায়গাটাতে আসতে যাচ্ছিলাম। আপনি এটা একদম এক মিনিট করে উত্তর। হ্যাঁ, একদম প্রথমটার সাথে আমি রিলেট করবো, তো এই জন্য ভুলে গেছি। সেটা হচ্ছে যে জল্লাদ দেবে আপনার আরেক একটি বই এসছে, সেখানে আপনি নিশ্চয়ই আপনার সেই অন্তরীণ সময়টার অভিজ্ঞতার কথাই লিখেছেন। এখন আমার পড়া হয়নি, আমি আশা করছি যে পড়বো, এবং বাংলায় লিখবেন প্লিজ। হ্যাঁ, সেটা হচ্ছে যে ঠিক যেই বর্বরতার চিত্র আপনি সেখানে তুলে ধরেছেন, আমি যদি একটু দর্শকদের জন্য বলি যে একটুখানি যদি আমাদেরকে একটু বলেন যে জল্লাদে কি আছে। জল্লাদের সাবটাইটেলটা হলো, এটা প্লুটো প্রেস থেকে বেরিয়েছিল 2016-তে, সো নতুন আসে নাই, পুরান বই। এটা হলো সাবটাইটেলটা হলো দ্য ডেস্কোয়াজ অ্যান্ড এক্সট্রাজুডিশিয়াল এক্সিকিউশনস ইন বাংলাদেশ, সরি ইন সাউথ এশিয়া। সো এটা শুধু বাংলাদেশ না, এটা হলো সাউথ এশিয়ার 5টা দেশ নিয়ে লেখা, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা অ্যান্ড বাংলাদেশ। এখানে মূলত আমি এই দেশগুলোর রাষ্ট্রীয় যে জল্লাদ বাহিনী বা ডেথ স্কোয়াড যেটাকে বলি, এক্সিকিউশনস, এদেরকে স্টাডি করেছি এবং মিলগুলো দেখাইছি, এবং কেন এই সাউথ এশিয়াতে এতগুলো জল্লাদ বাহিনী জন্ম হইল সেটাও আমি দেখাইছি। আচ্ছা, এটাই হলো ছোট করে যদি কেন এই এতগুলো, মানে আমার পরের প্রশ্নটা এটা ছিল যে এশিয়া বা এই সাবকন্টিনেন্টে আসলে কেন এই প্রবণতা এজেন্সিগুলোর মধ্যে যে জল্লাদ বাহিনী তৈরি করার? ছোট করে বললে তো সমস্যা, মানে তো এন্টায়ার একটা বই লিখে ফেলছি এটা নিয়ে। যাই হোক, মূলটা হলো, আমি যদি বলি যে মূলত ব্রিটিশ কলোনিয়াল যে ব্রিটিশ রাজ আমরা বলি, সেই ব্রিটিশ রাজের যে রাজত্ব, ওই রাজত্বেরই একটা কন্টিনিউটি আমরা এখনও সাফার করতেছি। মানে ওই ব্রিটিশ রাজ নামক যে স্টেটটা ছিল, যে রাষ্ট্রটা ছিল, ওটা মূলত ছিল এই উপমহাদেশের প্রজাদেরকে শোষণ করা এবং নির্যাতন নিপীড়ন করার একটা যন্ত্র। আমরা এখন পর্যন্ত বিশেষ করে কিছু কিছু জায়গায়, যেমন কাশ্মীরে, পার্বত্য চট্টগ্রামে, বালুচিস্তানে, হ্যাঁ, বা আপনার ওই শ্রীলঙ্কার ক্ষেত্রে ওই যে তামিলদের যে জায়গাটা, ওই জায়গাগুলোতে এখন পর্যন্ত আমরা ওই কলোনিয়ালিজম থেকে মূলত বাইর হতে পারিনি, এবং ওই লক্ষ্যেই কিন্তু আমাদের রাষ্ট্রীয় যে সমস্ত নিপীড়ন যন্ত্র ওইগুলো কাজ করে যাচ্ছে। দোজ আর লাইক আওয়ার নিউ কলোনিজ। তো এই থিসিসটাই নিয়ে মূলত আমার বইটা লেখা, মানে ওয়ান অফ দ্য মেইন থিংস। সো যেহেতু আপনি বলছেন যে আপনার সামনের সময়গুলো কাটবে আসলে নেত্রকে ঘিরেই, নেত্রকে নিয়ে আপনার মূলত পরিকল্পনা কি, এবং নেত্র পোস্টের মতো গণমাধ্যমগুলোর ভবিষ্যৎ আপনি কি দেখতে পান অন্তত এই মুহূর্তে? নেত্র এবং দ্য পোস্ট এইরকম গণমাধ্যমগুলোর ভূমিকা অত্যন্ত উজ্জ্বল। আমরা যদি আমাদের জায়গায় ঠিক থাকি এবং আমরা যদি আমাদের এডিটোরিয়াল মিশন, যেটা পাবলিক ইন্টারেস্ট জার্নালিজম করা বা নেরেটিভ ভেঙে দেওয়ার জার্নালিজম করা, এগুলোতে যদি আমরা শক্ত থাকতে পারি, there is no force in Bangladesh that can stop us. So I am very, very optimistic. বাংলাদেশের জন্য আপনার কি মনে হয়, বাংলাদেশ নিয়ে আপনার যে স্বপ্ন, এখনো কি আপনি অপটিমিস্ট, পজিটিভ, বা স্বপ্ন জারি রাখতে চান? আমি মানুষ হিসাবে অত্যন্ত অপটিমিস্টিক। মানে এটা I mean at times I'm criminally optimistic, I have to say. So আমি খুবই অপটিমিস্টিক।
আমি একেবারে সবচেয়ে বাজে সময়টাতেও আমি বসে বসে চিন্তা করি যে আচ্ছা হোয়াট ইজ দ্য পজিটিভ সাইড অফ দিস। আমি আপনাকে একটা ছোট ঘটনা বলে শেষ করি আমি কী ধরনের অপটিমিস্টিক। আমাকে যখন প্রচণ্ড টর্চার করে ডিজিএফআইতে করছিল, একটা সেলে নিয়ে গেল, আমি দেখলাম যে ওই সেলটার ইয়েতে একটা তোষক বিছানো। হ্যাঁ, সো আমি তখন চিন্তা করলাম যে ও দিস ইজ এ নাইস থিং, আই ক্যান নাও এটলিস্ট গেট সাম স্লিপ। সো আমি একেবারে আই স্লেপ লাইক এ বেবি ফর আই থিঙ্ক এ ফিউ আওয়ার্স। সো আমি এই অপরচুনিটিগুলোকে ইউজ করতে চাই এবং ইউজ করতে পারি, এবং বাংলাদেশের যত খারাপ সময় আসুক না কেন, আশা করি আসবে না, উইল অলওয়েজ হ্যাভ টু লুক ফর দোজ অপরচুনিটিস। অনেক ধন্যবাদ জনাব তাসলিম খলিল আমাদের সাথে কথা বলার জন্য, সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। প্রশ্ন অনেক ছিল, একজন সাংবাদিক, বিশেষ করে মানবাধিকার বিষয়ক সাংবাদিকের চোখ দিয়ে উত্তর খোঁজার চেষ্টা করেছি, কিন্তু জানি প্রশ্ন রয়েই গেছে, কারণ যাদের জন্য উত্তর এসছে, যাদের জন্য আসলে উত্তর খোঁজার চেষ্টা আমাদের, তাদের কান পর্যন্ত এই তথ্যগুলো পৌঁছাবে কিনা, তারা তাদের নীতি নির্ধারণের সময় এই উত্তরগুলোর থেকে সমাধান নেওয়ার চেষ্টা করবে কিনা, সেই প্রশ্ন তো রয়েই যাচ্ছে। থাকুন পোস্টের সাথে, পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।